Tuesday, right? Both sections, yeah, I guess. 19 তারিখে। তো যেটা তোমাদের একটা লেকচারে এবার কুইজে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, রাদার জাস্ট পাওয়ার ফ্যাক্টর, বাট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা হচ্ছে আর কি ম্যাথ রিলেটেড জিনিস। সো থিওরিটিক্যালি আর কি তোমাদের পাওয়ার ফ্যাক্টর হাই পাওয়ার ফ্যাক্টর, লো পাওয়ার ফ্যাক্টর, দেন হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, also causes disadvantages of low power factor and importance of power factor improvement, এই কিছু জিনিসপাতি আছে। ওগুলো হচ্ছে সবই থিওরিটিক্যাল, বাট তোমাদের ম্যাথ যেটাই ফোকাস, পাওয়ার ফ্যাক্টর আর বের করতে হবে না তোমাদের, এখন হচ্ছে তোমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে। সো পাওয়ার ফ্যাক্টর যে জিনিসটা, সো পাওয়ার ফ্যাক্টর আসলে এটা কি, ওটা হচ্ছে কি ধরো এরকম থাকে না 0.1 বা আচ্ছা এতক্ষণ তো থাকে না, আচ্ছা 0.7, 0.9 বা 0.8, এগুলো আসলে কি মিন করে? তো যে জিনিসটা মিন করে এটা হচ্ছে যে আমি ধরো একটা ডিভাইস আছে, এটা আমি এসি পাওয়ার সাপ্লাই ইনপুট দিতেছি, সাপোজ ধরো 220 ভোল্ট। আচ্ছা ভোল্টেজটা না লেখে তাহলে কনফিউশন হবে। সো এখানে আমি কিছু একটা এসি পাওয়ার ইনপুট দিতেছি, ঠিক আছে? জয়েন করতেছে, ওকে। তো এসি পাওয়ার ইনপুট দিতেছি এন্ড আউটপুটে আমি কি পাবো? পাওয়ারই পাবো আর কি। সো সাপোজ একটা মোটর আছে, তাহলে মোটর এক্স্যাক্টলি কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি যেটা আছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে, আচ্ছা ডিসকর্ডে যদি কেউ এসে থাকো কাইন্ডলি একটু গুগল মিটে জয়েন করো, লিংকটা দেয়া আছে আর কি চ্যানেলে, টেক্সট চ্যানেলে। সো যাই হোক, মোটর কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি যদি আমি এখানে চিন্তা করি, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে? সো কি করে মোটর আর কি তোমার কি করে, মানে ইলেকট্রিসিটি নেয় এন্ড এখানে কি রোটেশন হয়, রাইট? রোটেশন দিয়ে কি করা যায়? কনভেয়ার বেল্ট চালানো যায় বা কিছু পিক করা যায়, এই টাইপের, রাইট? তো এখন হয় কি, আমি ইনপুট দিতেছি সাপোজ একটা সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার, লেটস সে 200, বাট আমি আউটপুটে যে দেখতেছি যে মোটরের ক্ষমতাটা যখন আমি মেজার করতেছি, তখন আমি যেটা পাইতেছি এটা হচ্ছে সাপোজ 150। তো আমি কিছু একটা হইতেছে এখানে, রাইট? মানে কিছু একটা লস হইতেছে বা সার্টেন। সো এই যে টোটাল যে পাওয়ারটা আমি দিতেছি আর যে পাওয়ারটা অ্যাকচুয়ালি ইউজ করতেছে, এই দুইটার রেশিওটাই হচ্ছে আসলে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তো এখানে 150 বাই 200 করলে যেটা আসে এটা মনে হয় 0.75 আসে। তো দিস ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর, মানে আমি যত পাওয়ার ইনপুট দিতেছি আর আউটপুটে যত পাওয়ার পাইতেছি, ওই দুটার আর কি রেশিওটা, মানে হোয়াট পার্সেন্টেজ অফ পাওয়ার আই এম ইউটিলাইজিং। শুরু কথা আমাকে দেওয়া হইতেছে 200, আমি কত পরিমাণ ইউজ করতেছি। সেখানে আমি ইন্টেনশনালি ইউনিট গুলো লিখি না, বিকজ ইউনিট গুলো অনেক কনফিউজিং হয়ে যায়। তো একটা সুবিধা হচ্ছে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে আর কি এটা ভালোভাবে আমরা বুঝতে পারি। তো পাওয়ার ট্রায়াঙ্গেল জিনিসটা হচ্ছে কি, আমরা জাস্ট এটা করি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে 200 আমি ইনপুট দিছি, 150 আমি আউটপুট পাইতেছি, সো এখানে 50 কোথাও না কোথাও যাইতেছে, রাইট? সো আরেকটা কি আমাদের মানে ফ্যাক্টর হবে এখানে 50, রাইট? মানে তিনটা প্যারামিটারস হয়ে গেছে। সো পাওয়ার ট্রায়াঙ্গেলটা বেসিক্যালি কি করে, এই তিনটা ফ্যাক্টরকে তোমার আর কি একটা ট্রায়াঙ্গেলে করে রিপ্রেজেন্ট করে, যেখানে হচ্ছে তুমি যদি ভেক্টর সামেশন করো একটার আর একটার, তাহলে হচ্ছে তুমি বাকিটা পেয়ে যাবে, এরকম কিছুটা জিনিসটা। তো এখন হচ্ছে সবকিছু রেডিলি অ্যাভেলেবল থাকে না, মাঝে মাঝে ধরো একটা মানে ধরো এটা জানা থাকে বা এটা জানা থাকে, এটা জানা থাকে না, অথবা ভাইস ভার্সা, তো এরকম থাকে। তো পাওয়ার ট্রায়াঙ্গেল জিনিসটা হচ্ছে জাস্ট এই তিনটাকে আর কি একটা ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করে, আর কিছুই না, এন্ড ইন আ ম্যাথমেটিক্যাল সেন্স। তো যেটা হয় সেটা হচ্ছে তোমার, আচ্ছা ট্রায়াঙ্গেল একটা কিরকম হয়, সাপোজ আমি রাইট ট্রায়াঙ্গেলই আঁকলাম। সো রাইট ট্রায়াঙ্গেল আঁকার কারণটা হচ্ছে, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকার কারণটা হচ্ছে ওই যে পাওয়ার যেটা আছে, মানে আচ্ছা এই যে 50 পাওয়ার যেটা যাইতেছে, এটা অ্যাকচুয়ালি কোথায় যাইতেছে, মানে রিঅ্যাক্টিভিটির কারণে যাইতেছে, হুইচ ইজ দ্য কজ অফ, মানে এই যে কয়েল থাকে না, মানে ম্যাগনেটিক যে এটা থাকে মোটর বা ট্রান্সফরমারে, একটা ইন্ডাকটেন্স ক্রিয়েট হয় না ওই যে কয়েলের কারণে। সো এখানে কি হয়, ম্যাগনেটিক এনার্জি বা স্টোর হয় বা ডিসিপেট হয় অ্যালং উইথ এসি ভোল্টেজেস, মানে আপ ডাউন হইলে আর কি। সো ওইটা আর কি হচ্ছে তোমার এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা ক্রিয়েট করে, হুইচ গেটস অ্যাবজর্বড ইন দ্য মোটর, ঠিক আছে? আর তোমার আউটপুটে কি করে, ওই পাওয়ারটা বাদ দিয়ে বাকি যেটুকু আছে ওইটুকু আর কি আউটপুট দেয়, ঠিক আছে? সো দ্যাটস মাই রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা আর কি লস হয়ে যেতেছে। আর এই যেটা দিতেছি এই জিনিসটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার, কারণ মানে আপাত দৃষ্টিতে তো আমি পাওয়ার দিতেছি 200 ওয়াট, আমার ইউজ হইতেছে কত ওটা তো লসের পরে যে আর কি বোঝা যাইতেছে, বাট আমি ইনপুট দেওয়ার সময় আমি একটা পাওয়ার সিলেক্ট করে দিয়ে ইনপুট দেবো। সো দ্যাট ইজ মাই অ্যাপারেন্ট পাওয়ার। আর ট্রু পাওয়ার বা রিয়েল পাওয়ার যেটা, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালিতে কত ইউজ করতেছি সেটা, ঠিক আছে? তো এটাকে সুন্দরভাবে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো ট্রায়াঙ্গেলের তিনটা আর কি সাইড থাকে। সো তিনটা সাইডের একটা সাইড হচ্ছে তোমার অ্যাপারেন্ট বা অ্যাপারেন্ট বা টোটাল পাওয়ার, তুমি এটা বলতে পারো যে এটা কি, জাস্ট এই দুটোর যোগফল না, সেটাকে টোটাল অ্যাপারেন্ট অনেক কিছু বলা যায়। তো যেভাবে বইয়ে লিখছে ওটা হচ্ছে টোটাল পাওয়ার। সো আমরা টোটাল পাওয়ারই লিখি, টোটাল পাওয়ার।
তো টোটাল পাওয়ারের ইউনিটটা কি অ্যাকচুয়ালি তোমার কেভি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কেভিএ। আচ্ছা, কেটা তোমরা চাইলে ইগনোর করতে পারো, কারণ কে মানে বোঝায় আর কি কিলো, ঠিক আছে। সো কিলো এটা এমভিও হইতে পারে, তাহলে কি এটা মেগা, রাইট। তোমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিএ। ভিএ ইজ বেসিক্যালি ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা নতুন কোনো টার্মস না, জাস্ট ভোল্টেজ দিয়ে অ্যাম্পিয়ারকে গুণ করলে যেটা পাওয়া যায় ওটাই হচ্ছে টোটাল পাওয়ার। বাট উই ডোন্ট রাইট ইট অ্যাজ ওয়াট, কারণ ওয়াট হচ্ছে সামথিং এলস, এটা আমরা আসতেছি। তো যাই হোক, এখন আমরা দেখি এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার আর এটা হচ্ছে আমাদের ট্রু বা রিয়েল পাওয়ার যেটাকে বলে। সো আমি ট্রু পাওয়ারই লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে ট্রু পাওয়ার। তো ট্রু পাওয়ার এটা কি অ্যাকচুয়ালি কিলো ওয়াট, কারণ এটা আর কি ক্ষমতা, মানে ধরো একটা মোটরের আর কি ক্ষমতা বা হচ্ছে ক্যাপাবিলিটিটা ই করে, লাইক মেজার করে। সো দ্যাটস মোটরের কি হয় অ্যাকচুয়ালি ওয়াটে হয় না, যে এত ওয়াটের মোটর বা হচ্ছে মানে মোটর বলতে তোমাদের ওই যে পাম্প আছে না, পাম্পও কিন্তু মানে সেম মোটরের ইসি কাজ করে তোমাদের এতেই থিওরিতেই কাজ করে। সো আর বাকি যে সাইডটা থাকে এটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার। এখন এখানে 90 ডিগ্রি দেওয়ার কারণটা হচ্ছে কি, তুমি যদি জাস্ট পিওরলি একটা ইন্ডাকটিভ সার্কিট চিন্তা করো, আমি যদি এখানে এসি ভোল্টেজ দিই, যদি আমরা একটা পিওরলি রিঅ্যাকটিভ লোড চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে জিনিসটা চিন্তা করো তো। মানে আমরা জানি কি একটা ইন্ডাক্টর, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ কোর্স, বাট থিওরিটিক্যালি কি হয়, একটা ইন্ডাক্টর যদি থাকে তাহলে ওটা কি করে, আমার কারেন্টকে তোমার 90 ডিগ্রি ল্যাগ করায় দেয়। সো ভোল্টেজ লিড করে, বাট কারেন্ট যদি আমরা দেখি, যদি সাইনোসয়েডাল থাকে কারেন্ট এই ইসে কি বলে সাপ্লাইতে, ওইটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি আমাকে ল্যাগ করায় দেবে, ঠিক আছে। তো জাস্ট ল্যাগ হয়ে যাবে, এটুকুই। তো আগে আর কি এখানে হচ্ছে পিকে যাইতো, এখন হচ্ছে ওটা আর কি একটু পরে যাইতেছে। সো দ্যাটস দ্য ল্যাগিং অ্যাকশন, এখন একটু পরে হইতেছে। তো এই যে ল্যাগটা হইতেছে, যদি এটা পিওরলি ইন্ডাকটিভ হয়, দিস উইল বি এক্স্যাক্টলি 90 ডিগ্রি। সো আর ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা অ্যাকচুয়ালি মানে 90 ডিগ্রি লিড করে। সো ওই বোথ থিংস কনসিডার, পাওয়ারটাও দেখা যাবে কি তোমার এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে। সো দ্যাটস ওয়াই এটাকে অলওয়েজ 90 ডিগ্রি করা হয়, মানে ধরা হয় আর কি। এখন অলওয়েজ যে 90 ডিগ্রি হবে এমনটা না, তোমার হচ্ছে গিয়ে ডিপেন্ডিং অন দ্য ভ্যালুস অফ দ্য ইন্ডাক্টর এন্ড রেজিস্টিভিটি থাকতে পারে, ক্যাপাসিটেন্সিও থাকতে পারে, সো অনেক কিছু থাকতে পারে। সো যাই হোক, এটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার। এবং রিঅ্যাকটিভ পাওয়ারের এটা হচ্ছে কি তোমার ইউনিটটা হচ্ছে কেভিএআর, অথবা কেভারও বলা যায়, ভিএআরও বলা যায়। তো এটা হচ্ছে তোমার রিঅ্যাকটিভ পাওয়ার, এন্ড এটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ট্রু পাওয়ার, ঠিক আছে। সো এই পার্টটা হচ্ছে তোমার সোজা কথা, একেবারে মানে যদি একেবারে লেমেন্স টার্মে বলি, জাস্ট এই পাওয়ারটা হচ্ছে এই ইন্ডাক্টরটা আর কি অ্যাবজর্ব করে নিতেছে। ট্রু পাওয়ারটা কি, এটা অ্যাবজর্ব করার পরে যে আউটপুটটা দিতেছে ওইটা হচ্ছে ট্রু পাওয়ার। আর টোটাল পাওয়ারটাকে আমি এখান থেকে যতটা ইনপুট দিতেছি এটাই। সো বেসিক্যালি ইউ ক্যান থিংক অফ ইট এজ আ মোটর, যে মোটরটা তো জাস্ট নাথিং বাট অ্যান ইন্ডাক্টর, মানে ইন্ডাক্টর না আর কি, কয়েল আর কি। তো কয়েলটা আর কি ইনঅ্যাডভার্টেন্টলি ইন্ডাকটেন্সি ক্রিয়েট করে। তো এটা তুমি চিন্তা করতে পারো। তো যাই হোক, এটা মানে পাওয়ার ট্রায়াঙ্গেলের এটা বোঝা গেল যে আর কি 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 আছে। এন্ড বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা হুইচ ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর থিটা, ঠিক আছে। তো এটা দেখো, এটা কিন্তু ট্রু পাওয়ার আর টোটাল পাওয়ারের ভিতরেই করে। কারণ কি, আমরা একটু আগে যেটা বলছিলাম, এই যে 0.75 বা 0.8 0.9, এটা কার রেশিও, আমাদের ট্রু পাওয়ার বা আউটপুট যেটা পাওয়ার পাইতেছি উইথ রেসপেক্ট টু যে পাওয়ার ইনপুট দিতেছি। তার মানে কি, ট্রু পাওয়ার আর টোটাল পাওয়ারের মাঝখানে যে পার্টটা আছে ওইটাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর, তাইলে ঠিক আছে। সো এটা গেল তাইলে। আমরা এখন আচ্ছা, এটা তো গেল পাওয়ার ফ্যাক্টরের টাইম। এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা যায় কিভাবে, কি তিন ভাবে করা যায়। সিনক্রোনাস কন্ডেন্সার, তোমাদের হচ্ছে প্যারালাল কম্পেনসেশন বা হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর, আর একটা হচ্ছে ফেজ অ্যাডভান্সার। সো ফেজ অ্যাডভান্সার ম্যাথ তোমাদের নাই, ওটা আমরা বাদ দিলাম। বাট তোমাদের হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর আছে, যেটা হচ্ছে কি, যে সিম্পলি ধরো আমার একটা লোড আছে যেটার পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং, যে পাওয়ার ফ্যাক্টরটা তোমার ল্যাগিং ওই। হ্যাঁ বলো, হ্যান্ড রেজ করতেছো? ভাইয়া, আপনি টোটাল পাওয়ারটা ওখানে কিলোওয়াট কেন লিখলাম না বললেন? টোটাল পাওয়ার কিলোওয়াট, কারণ এটা তো আর কি তোমার আউটপুট পাওয়ার না, আমি তো এটা চাইলে ওইভাবে মেজার করতে পারি না। মানে কিলোওয়াটটা তো মেজার করা যায়, লাইক ধরো একটা মোটর, আমরা কি আছে ধরো যে পানির পাম্প, বা ধরো এমনিতে মোটর আমরা কিসে ই করি, হর্স পাওয়ারে না, এইচপি তে। তো এইচপি টার ইউনিটটা কি হয় ইউজুয়ালি তোমার না 7446 ওয়াট না। তো তখন কি আমরা ওয়াটে মেজার করতেছি না। তো যে জিনিসটা হয়, আমরা যে মেকানিক্যাল এনার্জিটা কনভার্ট করি, মেকানিক্যাল এনার্জি যে আউটপুট পাই, দিস ইজ ইউজুয়ালি ইন ফর্মস অফ ওয়াট। সো দ্যাটস ওয়াই দিস ইজ কিলোওয়াট।
বাট আমরা ইনপুট তো দিতেছি ইলেকট্রিক্যাল এনার্জি, সো ইলেকট্রিক্যাল এনার্জিটা তখন রাইট, এটাও ভিএটা ওয়াট হবে, বাট এসিতে আমরা ওটাকে কখনো ওয়াট লিখি না, কারণ এটা হচ্ছে ওয়াট হচ্ছে তোমার আউটপুট সাইডে হবে, মানে ট্রু পাওয়ার সাইডে হবে। তোমার ইনপুট পাওয়ার ওখানে তোমার ইলেকট্রিক্যাল টার্মস হবে আর কি, কেভি। আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি লোড। বুঝতে পারছেন এটা কি মানে কি বলছি? আসলে লেখা মানে যায় না এমনটা না, বাট দ্য থিং ইজ যে তিনটা আলাদা ইউনিট দিছে, মানে এখানে হ্যাঁ কোনো একটা অবভিয়াসলি কারণ আছে, বাট ধরো যে সবকিছুর একটা ইউনিট থাকে না, লাইক মনে তো হয় ওটা আরবিট্রারি, রাইট? মানে ধরো লেংথের ইউনিট কি মিটার, রাইট? আমরা তো মেনেই নিছি এই টাইপেরই কিছুটা, বাট এটা জিনিসটা হচ্ছে আসলে তোমার ইলেকট্রিক্যাল টার্মস অনুযায়ী এটা হচ্ছে কেভি এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর এটার জন্য কিলোওয়াটটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তো স্ট্যাটিক ক্যাপাসিটর যেটা আছে, স্ট্যাটিক ক্যাপাসিটর, স্ট্যাটিক ক্যাপাসিটরটা কি করে, যদি কোনো ল্যাগিং বা মানে ল্যাগিং লোড থাকে ইউজুয়ালি রেজিস্টিভ ইন্ডাকটিভ, তখন কি হয়, জাস্ট একটা ক্যাপাসিটর এটার সাথে প্যারালালে অ্যাড করে দেয়। তো এটার অসুবিধা কি, আমি যদি একবার এটা অ্যাড করে ফেলি, এটা আর হচ্ছে আমি মানে আবার ক্যাপাসিটর খুলে লাগানো বাদে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার কোনো ওয়ে নাই। সো লোডটা যদি আমার চেঞ্জ হয় বাই এনি চান্স, সো তখন কি হবে, আমি আর এটা করতে পারবো না, তোমার চেঞ্জ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই মানে এটা হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর, এটা আর কি চেঞ্জ হয় না তখন। সো দ্যাটস ওয়াই স্ট্যাটিক বলছে। আর ক্যাপাসিটর তো জাস্ট প্যারালাল ক্যাপাসিটর লাগাইতেছে, দ্যাটস ওয়াই, ঠিক আছে? তো এটা গেল স্ট্যাটিক ক্যাপাসিটর। আরেকটা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার। সো ওই জিনিসটা কি অ্যাকচুয়ালি ওটা 3 ফেজ আঁকলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বাট সিঙ্গেল ফেজ আঁকলেও একই কথা আর কি, মানে কনসেপ্টটা সেম। তখন হচ্ছে আমার যদি লোড থাকে, আমরা জাস্ট এটার সাথে একটা প্যারালালে একটা করি, সিনক্রোনাস মোটর আর কি কানেক্ট করি। সিনক্রোনাস মোটর কানেক্ট করে আমরা হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট করি। সো এখন ধরো এটা মোটর আছে, আবার ধরো আমি যদি সিনক্রোনাস মোটর ইউজ করি এখানে, তাইলে আমার এটা লাভ কি, দুইটা মিলে ল্যাগিং হবে না? বাট সিনক্রোনাস মোটরের একটা ইন্টারেস্টিং ছিল কি, যখন এটা ওইএম এ কাজ করে, মানে ওভার এক্সাইটেড মোডে কাজ করে, তখন কি হয়, ধরো ভি কার্ভ আছে না সিনক্রোনাস মোটরের, এরকম না কিছুটা দেখতে, যখন আর কি এইটা হচ্ছে ফিল্ড কারেন্ট আইএফ, ঠিক আছে? সো আইএফটা যখন লো থাকে তখন দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ল্যাগিং। সো এটা হচ্ছে 1 যদি আমি ধরি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, বা ধরো তুমি ভি কার্ভ, তো এটা ভোল্টেজ ধরো। সো ভোল্টেজটা কি থাকে, এখন ল্যাগিং থাকে, এই পার্টটুকু পুরাটা ল্যাগিং থাকে। বাট যখন এই যে নিচে চলে আসে, তখন হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর ইউনিটির কাছাকাছি পৌঁছে, ওই যে ইনভার্টেড ভি কার্ভ আমরা যে একটা পড়ছিলাম, জিনিসটা দেখতে এরকম কিছুটা, রাইট? সো এটা হচ্ছে ইউনিটির কাছাকাছি পৌঁছে যেতেছে যখন হচ্ছে আইএফ ভেরি লো। আর আইএফ যদি আমি অনেক বাড়াই দিই, সাপোজ লাইক এখানে যদি আমি এই আইএফ এর ভ্যালুটা করি, অপারেট করি আইএফ দিয়ে, তাহলে তখন কি হয়, এটা ওভার এক্সাইটেড মোডে কাজ করা শুরু করে। তখন কি এই পার্টটা লিডিং হয়ে যায় অ্যাকচুয়ালি, এই সিনক্রোনাস মোটরই তখন একটা ক্যাপাসিটরের মতো কাজ করা শুরু করে। আসলে ক্যাপাসিটর না, বাট দ্য থিং ইজ এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করতেছে। সো দ্যাটস ওয়াই এখানে সিনক্রোনাস মোটর ইউজ করা যাবে। বাট কি মোডে ইউজ করতে হবে, ওইএম মোডে, মানে ওভার এক্সাইটেড মোডে। তখন হচ্ছে কি ফিল্ড কারেন্ট অনেক হাই হবে। তো ফিল্ড কারেন্ট তো বেসিক্যালি তোমরা জানো যে ওই যে মানে ইসের কয়েলের একটা প্যারালালে আর কি একটা ব্রাঞ্চ থাকে, ওখানে একটা দিয়ে আর কি পোটেনশিওমিটার দিয়ে কারেন্ট বাড়ানো কমানো হয়, ফিল্ড কারেন্ট। সো যাই হোক, কত কনসেপ্টে না যায়, ওগুলো হচ্ছে 221 পড়ছো তোমরা। বাট কনসেপ্ট হচ্ছে এটা কিছুটা তোমার আর কি ভি কার্ভের মাধ্যমে আমরা ওটা ডিটারমিন করি যে আইএফ এক্স্যাক্টলি কত, ঠিক আছে? সো আইএফটা ইউজুয়ালি অনেক হাই হয়। তো দ্যাটস মাই সিনক্রোনাস কন্ডেন্সার, ঠিক আছে? তো এখন আমরা কিছু ম্যাথ দেখি। সো তোমাদের এই দুটোই লাগবে, ফেজ অ্যাডভান্স আর কি, ওটা আর কি কোথাও লেখা নাই, সো ওটা লাগবে না আমাদের। ফেজ অ্যাডভান্সার জাস্ট কি করে মনে হয় তোমাদের, মানে জাস্ট কি করে, রাইট? মানে ধরো ফেজ এরকম আছে, আর একটা ধরো এরকম আছে, জাস্ট এটাকে অ্যাডভান্স করাই দেয় যাতে এটার সাথে এটা ওভারল্যাপ করে, তাইলে তো পাওয়ার ফ্যাক্টরটা আর কি হয়ে যায়, ইউনিটির কাছাকাছি হয়ে যায়। তো ওটা নাই যেহেতু দরকার নেই, আমরা হচ্ছে গিয়ে দেখি এখন ম্যাথ দেখি। সো প্রথম যে 6.1 ম্যাথ আছে, এটা দেখি, খুবই সিম্পল ম্যাথ, গুড প্লেস টু স্টার্ট। যেটা হচ্ছে তোমার আচ্ছা এন্ড অল্টারনেটর। সো অল্টারনেটর জিনিসটা হচ্ছে আর কি জেনারেটর একই জিনিস, জাস্ট এটা একটা এসি সাপ্লাই ভোল্টেজ, মানে এসি ভোল্টেজ সোর্স সোজা কথা। সো এ লোড অফ 300 কিলোওয়াট। এখন তোমার হচ্ছে এই যে এইগুলো খুবই কেয়ারফুল, এটা কিন্তু খুবই কনফিউজিং লাগে যে কোনটা কখন ইউজ হয়, রাইট? এটা কিলোওয়াট কি ট্রু পাওয়ার, তার মানে আমি অ্যাকচুয়ালিতে যে আউটপুটটা পাইতেছি ওইটা, ঠিক আছে? এট এ পিএফ অফ ল্যাগিং 0.6। আমরা যদি পাওয়ার ট্রায়াঙ্গেল, যদিও এই মেথড লাগবে না, বাট আমরা একটু পাওয়ার ট্রায়াঙ্গেলের সাথে ওটা রিলেট করার ট্রাই করি। সো 300 কিলোওয়াট এট পাওয়ার ফ্যাক্টর 0.6। সো তোমরা যদি পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখো, তাহলে কি ট্রু পাওয়ারটা অ্যাকচুয়ালি দেয়া আছে, বলা নাই কিন্তু যে কোনটা কোন পাওয়ার দেওয়া আছে, যে সাপ্লাইং আ লোড অফ 300 কিলোওয়াট, বাট আমার ইউনিট দেখে চিনতে হবে, কিলোওয়াট মানে হচ্ছে ট্রু পাওয়ার, তাইলে মানে এই ট্রায়াঙ্গেলের এই লেন্থটা হচ্ছে 300, ঠিক আছে?
আর 0.6 দেয়া আছে ল্যাগিং, তার মানে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0.6, আসলে 0.6 না মানে cos ইনভার্স 0.6 আর কি, এটা যত আসে, ঠিক আছে 0.6, এটা হচ্ছে গিয়ে তোমার থিটাটা। সো এখন দেখো ট্রায়াঙ্গেলের যদি যে কোনো একটা সাইড আর যদি যে কোনো একটা অ্যাঙ্গেল জানা থাকে তাইলে কি আমরা বাকি প্যারামিটার সবগুলো বের করতে পারি, রাইট? সো কোশ্চেনে যাই বলুক না কেন আমরা এখান থেকে তো টোটাল পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার, এগুলো তো সব বের করতে পারবো, রাইট? অলসো পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে না, পাওয়ার ফ্যাক্টর তো বের করাই আছে, বাট যাই হোক যেগুলো দেয়া থাকে আমি বাকিগুলো ওইটা দিয়ে বের করতে পারবো। সো এখানে কোশ্চেনটা একটু ট্রিকি, মানে ওয়ার্ডিংটা স্পেশালি, বাট আসলে জিনিসটা খুবই সিম্পল। সো ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ রেজড টু ইউনিটি, তার মানে এই 0.6 এখন হয়ে যাবে 1, তাহলে ইউনিটি হলে কি হবে, সেটা অ্যাঙ্গেল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে ট্রু পাওয়ার আর টোটাল পাওয়ার ওভারল্যাপ করবে একটা আরেকটার উপরে, ঠিক আছে? রিঅ্যাকটিভ পাওয়ার থাকবেই না, যে রিঅ্যাকটিভ পাওয়ার যেটুকু ছিল ওটা তো থাকবেই না একেবারে। সো অ্যাঙ্গেল এখানে মাঝখানে 0, ওইটা মানে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মিন করতেছে। So how many more kilowatts can the alternator supply for the same kVA loading? ঠিক আছে, এখন যেটা বোঝা যাইতেছে যে আমাদের অ্যাটলিস্ট kVA বের করতে হবে, আর kVA বের করে একবার বের করব 0.6 এর জন্য, একবার বের করব ইউনিটির জন্য, তাইলে যেই ডিফারেন্সটা আসবে সেটাই হাউ মেনি মোর হবে না, যে কত মোর কিলোওয়াটস আমার সাপ্লাই করতে পারবে এই অল্টারনেটরটা। সো আপাতত আমরা জানি না যে এখানে কত kVA, বোঝা যাইতেছে যে 300 কিলোওয়াট যদি আমি 0.6 এ ল্যাগিং পাই, তার মানে কি kVA অনেক হাই, রাইট? কারণ বেশি তো হবে, কারণ 0.6 তো ল্যাগিং, তার মানে এই যে টোটাল পাওয়ার যেটা kVA ওটাই হচ্ছে আমার ট্রু পাওয়ার থেকে বড় হবে, রাইট? তো আমরা ফার্স্ট একটা কাজ করি, তাহলে kVA টা বের করি। সো kVA টা অ্যাকচুয়ালি কি, তোমার হাইপোটেনিউস, রাইট? কিসের, ট্রায়াঙ্গেলের। সো তুমি যদি এটা করো বের করতে চাও, এটা হচ্ছে কি তোমার বেস আর একটা অ্যাঙ্গেল দেয়া আছে, সো বেস ডিভাইডেড বাই cos থিটা আর কি তোমার না। সো আচ্ছা বেস বাই cos থিটা লিখি, বেস বাই cos থিটা মানে cos থিটার রেশিওটা অ্যাকচুয়ালি কি তোমার বেস ওভার হাইপোটেনিউস না, মানে যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখি cos থিটা sin থিটা এগুলো আর কি হবে, এবার লিখি যে sin থিটা মানে কি তোমার, আমি যদি অ্যাঙ্গেল এটা ধরি, সেটা যদি একে ধরি, তাহলে হচ্ছে এই হাইটটা, রাইট? সো হাইট বাই হচ্ছে তোমার হাইপোটেনিউস, রাইট? এটা হচ্ছে বাই হাইপোটেনিউস, জাস্ট হাইট লিখলাম, ঠিক আছে? আর cos থিটা কি তোমার হাইটের জায়গায় বেস হবে, সো cos ইজ ইকুয়াল টু বেস ওভার হাইপোটেনিউস। এখন এটার অনেক নাম আছে, তোমরা চাইলে দিতে পারো। তো এটা আমি এখানে ইউজ করছি, kVA টা কি অ্যাকচুয়ালি এই পার্টটা, রাইট? আর বেসটা কি এই পার্টটা, এন্ড বেসটা কি কিলোওয়াট, এটা দেয়া আছে 300 ওয়াট। সো আমি জাস্ট ওইটাই আর কি একবারে লিখে ফেলছি, ঠিক আছে? cos থিটা ইজ ইকুয়াল টু বেস বাই kVA হবে, আর বেসের জায়গায় তুমি চাইলে এখানে কিলোওয়াট লিখতে পারো, ঠিক আছে? সো আমি জাস্ট kVA লিখলাম, এখানে হচ্ছে কত হবে 300 ডিভাইডেড বাই 0.6, 300 ডিভাইডেড বাই 0.6, এটা হয় গিয়ে হচ্ছে 500। আসলে এরকমটা লেখাটা আসলে ঠিক না যে kVA ইজ ইকুয়াল টু এত, রাদার তুমি এটা যেটা লিখতে পারো সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা টোটাল পাওয়ারই লিখলাম ধরো, ঠিক আছে? ওটা আর কি মোর অ্যাকুরেট হবে, টোটাল পাওয়ার, কারণ তুমি এখানে অলরেডি ইউনিটের জায়গায় একবার kVA লিখতেছো, সো kVA ইজ ইকুয়াল টু এত kVA, এটা আর কি কেমন যেন শোনায় একটু, রাইট? সো টোটাল পাওয়ার হইতেছে কি তোমার আর কি 500 kVA, যেটাই আসছে ওটা, ঠিক আছে? তো 500 kVA আসলো। এখন এটা আসছে কত আমার 0.6 ইউনিট পাওয়ার ফ্যাক্টরের জন্য। সো এখন আমরা চাইলে এটাকে আবার 1 এর জন্য বের করতে পারি। সো এখন আমরা যদি 500 kVA কি ধরি, দেন যদি আমরা কিলোওয়াট বের করি, মানে জাস্ট সিম্পলি কিলোওয়াট দিয়ে kVA বের করছি, এখন kVA দিয়ে কিলোওয়াট বের করব উইথ পাওয়ার ফ্যাক্টর cos থিটা। সো আমরা আবার তাইলে কিলোওয়াটটাই চলে যাই। সো কিলোওয়াট ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট এই কিলোওয়াট তো বেসটাই না, সো বেসটা বাম পাশে আসবে, kVA টা ডান পাশে যাবে, ঠিক আছে? তো জাস্ট গুণ হয়ে যাবে আর কি, তোমার cos থিটা kVA এর গুণ দিলে আর কি বেসটা বাম পাশে চলে যায়। সো এটা হবে জাস্ট kVA ইনটু cos থিটা, রাইট? এখন হচ্ছে মানে পাওয়ার ফর PF ইজ ইকুয়াল টু 1, এটার জন্য PF ইজ ইকুয়াল টু 1, ফর PF ইজ ইকুয়াল টু 1 এটা। সো কিলোওয়াট ইজ ইকুয়াল টু kVA ইনটু cos থিটা, ঠিক আছে? তো এখন cos থিটা কত, PF 1, তার মানে ইউনিটি, তাহলে 500 kVA এর তাহলে আমি 1 দিয়ে গুণ দেই, তাহলে 0 জাস্ট 1, তো 1 হলে এটা 500 ই থেকে যায়, তাহলে নতুন কিলোওয়াট আমার কত হইতেছে 500। তার মানে আমার যদি এই লোডের পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি বা 1 হইতো, তাইলে সেম অল্টারনেটরে আমার হচ্ছে 500 ওয়াট সাপ্লাই দিতে পারতো তোমার এটাকে মেইন, আচ্ছা এটা অনেক কিলোওয়াট, তো কি তোমার লোডটাকে, মেইন লোডটাকে, ঠিক আছে? সো 500 কিলোওয়াট।
এটা আসলে মানে ইউনিটি দিছে দেখে এটা একটু মেক সেন্স কম করে, কারণ 500 মিলে যাইতেছে। বাট তুমি যদি অন্য কোনো একটা ভ্যালু দিয়ে ট্রাই করো, সাপোজ 0.6 ল্যাগিং আছে, তো তুমি 0.9 এর জন্য ধরো, মানে আমরা এটারই আর একটা ভ্যারিয়েশন আনি, যেটা পরীক্ষা আসতে পারে। সো 0.9 ধরি, তাহলে আমি ফার্স্টে 0.6 ধরে আমি কেভিএ রেটিংটা পাইলাম। দেন ওই সেম কেভিএ রেটিং এ আমি যদি পাওয়ার ফ্যাক্টর এই cos থিটাকে যদি ইমপ্রুভ করি উইথ 0.9, তাহলে এই 500 কে জাস্ট 0.9 দিয়ে গুণ দেব, তাহলে এটা কত দাঁড়ায় 450, রাইট? তাহলে 450 কিলোওয়াট আমার সাপ্লাই হতো, তাহলে 450 ওয়াটটা আর কি লস হয়ে যেত আমার, এখন যাইতেছে 200 ওয়াট। সো যাই হোক, আমরা এখন জাস্ট ওই যে দিব, দুটাকে বিয়োগ দিলে এই যে হাউ মেনি মোর এর কোশ্চেনটা চলে আসে, হাউ মেনি মোর কিলোওয়াটস ক্যান দ্য অল্টারনেটর সাপ্লাই। সো 500 মাইনাস 300, তো 200 ওয়াট বেশি সাপ্লাই দিতে পারবে, ঠিক আছে? তো 200, এই 200 কিলোওয়াটই হবে আসলে, তো কেডব্লিউ ইউজুয়ালি কিলো রেঞ্জই থাকে। তো এটা গেল তোমার এই মাত্রা। সো এটা তোমরা 0.9, 0.8, 0.7 এগুলো দিয়ে ট্রাই করতে পারো, অথবা তোমরা এটার কমও ধরতে পারো 0.5, তাইলে দেখবা কি তোমার রিয়েল পাওয়ার আরো কমে যাইতেছে। লাইক এই কেডব্লিউ দেখবা এখন তো 500 আইতেছে, 500 ম্যাক্সিমাম, মানে 500 আসতেছে, সরি 500 আসতেছে, এটা ম্যাক্সিমাম। তোমার দেখবা তখন 100 আসছে যদি পাওয়ার ফ্যাক্টর আরো আর কি বিগড়ায়, ঠিক আছে? এখন দেখি এই পাওয়ার ফ্যাক্টরটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় আর একটা ম্যাথ দিয়ে। তো 6.2 ভাইয়া এই ম্যাথটা আরেকবার একটু এক্সপ্লেইন করা যাবে, একবার ছোট করে? আচ্ছা, আমাদের কোশ্চেনে বলছে যে একটা পাওয়ার, একটা অল্টারনেটর আর জেনারেটর একই কথা, মানে জাস্ট এটা এসি ভোল্টেজ সোর্স, 300 কিলোওয়াট পাওয়ার ফ্যাক্টর, 6 ল্যাগিং এ আর কি লোড একটা সাপ্লাই করতেছে। তো লোডের যদি আমাদের হয়, যদি পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে আমরা রেজ করতে পারি সামহাউ, তাইলে আর কি কত বেশি কিলোওয়াট এই সেম লোডের জন্যই সাপ্লাই দিতে পারবে, ঠিক আছে? তো ফার্স্ট কাজ আমাদের যেটা হচ্ছে, ফার্স্টে কেভিএ যে এখানে দেখছি, এখানে কেভিএটাই তাইলে আগে বের করি। তো আগে কেভিএটা বের করলাম, দেন ওই কেভিএ থেকে আমি জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে আবার হচ্ছে কিলোওয়াটটা বের করলাম, বাট দিস টাইম cos থিটার ভ্যালু 1 ধরে। সো দেখলাম আসে 500, দেন জাস্ট দুইটা সাবট্রাক্ট করছি, তাইলে আর কি ফাইনাল আনসার আসে। আসলে এই সাবট্রাক্টটা করছি, এটা আর কি সাবট্রাক্ট অলওয়েজ করতে হবে না, এখানে জাস্ট হাউ মেনি মোর কথাটা বলছে, মানে আরো কত বেশি কিলোওয়াট ও সাপ্লাই করতে পারতো যদি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হতো, দ্যাটস আমি বিয়োগ করছি। বাট যদি আর কি হাউ মেনি মোর না থাকতো, জাস্ট হাউ মেনি কিলোওয়াটস ক্যান দ্য অল্টারনেটর সাপ্লাই, তাইলে 500 ই থেমে যেত। তো এটাই, তো বুঝা গেছে? আচ্ছা, এখানে 500 থেকে 300 কেন হবে? কোথা থেকে? একটু নিচে ওই যে সাবস্ট্রাকশন, মানে এই পার্টটা কেন করছি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই পার্টটা করছি আসলে এখানে ওয়ার্ডিং এর জন্য, এটা আসলে করাটা নেসেসারি না, বাট কোশ্চেনে যেহেতু বলছে তাই আমি করছি। সেটা হচ্ছে এখানে বলছে হাউ মেনি মোর কিলোওয়াটস ক্যান দ্য অল্টারনেটর সাপ্লাই। সো বলে না যে হাউ মেনি কিলোওয়াটস ক্যান দ্য অল্টারনেটর সাপ্লাই ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ রেজড টু ইউনিটি, এটা কিন্তু বলে না। রাদার বলছে হাউ মেনি মোর, মানে অলরেডিও তো দিতেই আছে, 300 তো দিতেই আছে, এটা তো কোশ্চেনেই বলা আছে। এখন পাওয়ার ফ্যাক্টর যদি আমি ইমপ্রুভ করি তাইলে আর কি কত হয়, 500 কিলোওয়াট হয়। তাইলে হাউ মেনি মোর মানে কতখানি বেশি আমি দিতেছি। আগে দিতেছিল 300, এখন দিতেছে 500, তাহলে কি 500 দিয়ে 300 বিয়োগ করলেই তো হাউ মেনি মোর ওই পার্টটা বের হয়ে যায় না? হ্যাঁ বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা এখন দেখি যে আসলে এখানে 0.6 থেকে ইউনিটিতে আসলে কেমন নিছে ওইটার ম্যাথটা দেখি, ঠিক আছে? সো সিঙ্গেল ফেজ মোটর কানেক্টেড টু 400 ভোল্ট, এই যে এটা কিন্তু তোমার अगेन লাইন ভোল্টেজ, ভোল্টেজের কিন্তু এখানে একটা ম্যাটার আছে, এটা খেয়াল রাখো, যদি অতটা ইম্পর্টেন্ট না, এখানে কারেন্ট ইম্পর্টেন্ট বেশি। যাই হোক, তো 50 হার্টজ সাপ্লাই টেকস 31.7 অ্যাম্পিয়ার এট দ্য পাওয়ার ফ্যাক্টর অফ 0.7 ল্যাগিং। আচ্ছা, calculate the capacitance required in parallel with the motor to raise the power factor 0.9 lagging. So যেটা আছে আমাদের এখানে বলা, সেটা হচ্ছে আমরা ফার্স্ট সার্কিট দিয়ে একটু কনসেপচুয়ালাইজ করি। জিনিসটা হচ্ছে এরকম, তোমার ক্যাপাসিটরটা পরে আসবে, আপাতত আছে যেটা একটা মোটর আছে, তো মোটরটা আমার দিতেছে হচ্ছে 0.7 ল্যাগিং দিতেছে, ইন্ডাকটিভ লোড, সো ও ল্যাগিংই দিবে, ল্যাগ জাস্ট ল্যাগ দিলাম। তো মোটর এভাবে আছে। সো এখানে হচ্ছে আমি 400 ভোল্ট একটা সাপ্লাই দিতেছি, এর ফলে আমি পাওয়ার ফ্যাক্টর ওটা পাইতেছি। এখন বলছে যে একটা ক্যাপাসিট্যান্স যদি আমি প্যারালালে লাগাই, অথবা এই ক্যাপাসিট্যান্স যদি একটা থাকে, এটার ভ্যালুটা কত হতে হবে টু রেজ দ্য পাওয়ার ফ্যাক্টর এট 0.9 ল্যাগিং। সো এখানে জাস্ট 0.7 এর জায়গায় আমার 0.9 আসবে। সো এই 0.9 আসার জন্য কত আর কি দিতে হবে,
তো এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, কারেন্ট যেটা আছে এইখানের কারেন্টটা আইসি যেটা হবে, এখানে তো কোনো রেজিস্টিভ ব্রাঞ্চ নাই, রাইট? সো এটা জাস্ট পিওরলি ক্যাপাসিটিভ। তার মানে কি, এটা পিওরলি তোমার রিঅ্যাকটিভ কম্পোনেন্টটাই অ্যাবজর্ব করবে। মানে আমি যদি আইসি চিন্তা করি, আইসি উড বি অলওয়েজ লাইক জে সামথিং, মানে এখানে কোনো রিয়াল পার্ট থাকবে না, জাস্ট জে ডিপেন্ডিং অন দ্য ক্যাপাসিটর, এখানে আর কি একটা ভ্যালু হবে, নিউমেরিক্যাল সামথিং ভ্যালু, সাপোজ 8 জে হবে। এখানে কখনো কোনো মানে ধরো 2 + 8 জে এরকম, বা 2 প্লাস না, অ্যাকচুয়ালি মাইনাস হবে, 2 - 8 জে এরকম হবে না, কারণ রিয়াল কোনো কম্পোনেন্ট নাই, জাস্ট রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা আছে, মানে ইমাজিনারি পার্টটা হচ্ছে রিঅ্যাকটিভ কম্পোনেন্ট। সো আইসি ইজ অলওয়েজ রিঅ্যাকটিভ। সো এটা একটু মাথায় রেখো যখন আমরা ম্যাথটা করবো। আরেকটা কি হচ্ছে, টেক্স 31.7 একটা পাওয়ার ফ্যাক্টর অফ 0.7 ল্যাগিং। তো এটার সিগনিফিকেন্স তেমন কিছু নেই, এটা জাস্ট এখানে বলছে এখানে কত কারেন্ট আসতেছে আমার, আর কিছুই না, ঠিক আছে? এই মোটরে কারেন্ট ঢুকতেছে আমার 31.7, ঠিক আছে? এখন হচ্ছে আমি একটা প্যারালালে ক্যাপাসিটর লাগাবো। সো লাগাইলে কি হবে, আমার যদি আইএম আগে ছিল 31.7, আর একটা যদি ক্যাপাসিটর না, আমি যে কোনো কিছু যদি প্যারালালে লাগাই কি হবে, কারেন্টটা কমে যাবে না? তো অ্যাকচুয়ালি সেকেন্ড ইটারেশনে যখন আমি 0.7 নিয়ে একবার, মানে সোজা কথাই কি ম্যাথটায় বলতেছে তুমি একবার 0.7 পাওয়ার ফ্যাক্টর ধরে ম্যাথটা করো, আর একবার 0.9 ধরে করো, এটাই আর কি বেসিক ম্যাথটা, ঠিক আছে? তো আমি যদি 0.7 ধরে করি, এখানে 31.7 আসবে, পাওয়ার ফ্যাক্টর 0.9 along with the ক্যাপাসিটর করি, তাহলে আর কি এখানে আর কি চেঞ্জেস হবে, ভ্যালুটা সোজা কথা কমবে, আমরা ওটাকে আর কি অ্যাবসলিউট না ধরি, বাট রাদার এটা কমই অলওয়েজ, বাট আর কি চেঞ্জ হবে সোজা কথা। সো আমাদের তাহলে এখন উচিত কি, এটা দিয়ে আর কি এটা আর পাওয়ার ফ্যাক্টরটার এই সাহায্য নিয়ে আমাদের রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা বের করা, কারণ কি এই রিঅ্যাকটিভ কম্পোনেন্টটাই তো এই আইসিটা আর কি নিয়ে নিবে ওর জন্য, ঠিক আছে? সো আমি যদি অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ আইএম বের করি with the power factor, so active component of অ্যাক্টিভ কম্পোনেন্ট আমি জাস্ট আইএম লিখলাম, আইএম এর অ্যাক্টিভ কম্পোনেন্টটা হবে বেসিক্যালি এটা তোমার cos থিটাটাই, রাইট? কারণ অ্যাক্টিভটা কি জাস্ট তোমার যেটা ইউজ হইতেছে, আর রিঅ্যাকটিভটা কি সাইন থিটা, মানে তোমার যদি আমি ট্রায়াঙ্গেল চিন্তা করি, অ্যাক্টিভটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টটা, আর হচ্ছে কি সাইন থিটা, মানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা, মানে এই পার্টটা হচ্ছে তোমার আই এর ইমাজিনারি পার্ট, আর এটা হচ্ছে রিয়ালটা, ঠিক আছে? আচ্ছা আইএম, তো অ্যাক্টিভ কম্পোনেন্ট আইএম অফ ইজ ইকুয়াল টু আইএম cos সেটাই লিখে এখানে ফাই লিখছে, এটা তোমরা তোমাদের ইচ্ছা আছে ফাই লিখে বসে, আইএম cos phi, সো আইএম 31.7 মাল্টিপ্লাইড বাই তোমার পাওয়ার ফ্যাক্টর 0.7, তো 0.7, এটা আসে গিয়ে হচ্ছে 22.19 অ্যাম্পিয়ার আসে। তো তার মানে এই পার্টটুকু তোমার অ্যাক্টিভ কম্পোনেন্ট। তো রিঅ্যাকটিভ কম্পোনেন্টটাও এখন তাইলে বের করা যায়। আচ্ছা রিঅ্যাকটিভ কম্পোনেন্ট আমাদের আপাতত বের করার দরকার নাই, রাদার আমরা হচ্ছে যে অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ আই যদি চিন্তা করি, এই যে টোটাল আই, এটাও কি হবে তোমার আই cos থিটা না? তো অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ যদি আই ধরি, দিস উইল বি আই cos থিটা। এখন হচ্ছে আমরা এই আইটা জানি না, এই আইটা তো জানা নেই, আইটা কি টোটাল কারেন্টটা না, এই আইসি প্লাস আইএমটা না? সো আমরা অ্যাকচুয়ালি ওই আইটা কত ওটা জানি না, রাদার এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে আই cos থিটা। এখন cos থিটাটা কখন হবে, এই নতুন আইটা কখন আসবে, যখন আমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়ে 0.9 এ যাবে তখন না? সো তার মানে এখানে আসবে গিয়ে আই ইনটু 0.9, ঠিক আছে? তো এটা একটু পরে করলে আসলে কনফিউশনটা কম হয়, আগেই করে ফেলছি, সো যদি বই এখানে করা, বাট এটা তুমি পরে করলেও হবে, এই জিনিসটা পরে বের করলে। আমরা আপাতত চিন্তা করি যে 22.19 থেকে আমি এই যে রিঅ্যাকটিভ পার্টটা কিভাবে বের করতে পারি, রিঅ্যাকটিভ পার্টটা বের করার পরে আমার কি আসতে পারে। সো আমরা যদি ইটা দেখি, কি বলে ফেজর ডায়াগ্রামটা দেখি, ফেজর ডায়াগ্রামটা দেখতে কিছুটা এরকম হবে যে ধরো তোমার ভি আগে একরকম ছিল, এরকম ছিল ভি, তো ভি হচ্ছে এখানে কত 400, রাইট? এই যে 400 ভি ছিল, সো পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং ছিল এন্ড কারেন্ট ছিল 31.7, সো তার মানে আমার ল্যাগিং ছিল এরকম, এখানে 31.7 এটার ম্যাগনিটিউড, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আইএম প্রথম আইটা, ঠিক আছে? প্রথম মোটরের কারেন্টটা। দেন আমি কি এটা এটা হচ্ছে কত ছিল 0.7 ছিল, তো দিস ইজ 0.7, দিস ইজ অ্যাঙ্গেল ফর 0.7। এখন কি আমি ওটাকে ইমপ্রুভ করছি, সো ইমপ্রুভ করার পরে ওই যে ক্যাপাসিটর দিয়ে আমি ইমপ্রুভ করছি, সো এটা আসে এখানে এরকম। তো এইটা করার পরে আমার এটা হচ্ছে কত 0.9 এর জন্য, ঠিক আছে? আর এটা হচ্ছে 0.7 এর জন্য, বুঝতে পারছো? মানে জাস্ট একটু আগে ল্যাগিং একটু বেশি ছিল, এখন একটু ল্যাগিং কম হয়ে গেছে, এটাই আর কি। এটা হচ্ছে তোমার ভি। আর আইসিটা কি এই যে মানে এই এতখানি কমছে, তো ওই কারেন্টটা গেল কই, কারেন্টটা গেছে অ্যাকচুয়ালি আইসির ভিতরে।
সো আইসি হচ্ছে তোমার 90 ডিগ্রি তো হবে অবভিয়াসলি, যেহেতু এটা পিওরলি রিঅ্যাক্টিভ মানে কি ওখানে অনলি জেই আছে। সো জে কি হয় 90 ডিগ্রি হয় না এক্স অ্যাক্সিস বরাবর, সো এখানে এই পার্টটুকু হচ্ছে তোমার 90 ডিগ্রি। ওকে, তো এখানে আরো অনেক ট্রায়াঙ্গুলার কিছু রিলেশন আছে, এটা আর কি আরো ভালোভাবে করছে যে এই দুটার ম্যাগনিটিউড একেবারে সমান সমান ইচ্ছা থাকবে, যাই হোক আর কি বুঝা গেলেই করছে ফিক্স করেই দিই। এই পর্যন্ত আসবে আর কি, আরেকটু এইখানে আসবে, মানে এটা আর কি পারপেন্ডিকুলার থাকবে আর কি, আমি এটা বুঝাইতে চাইতেছি, মানে কারেক্ট ওয়ে অফ ড্রয়িং। সো 0.7, তো এখন জাস্ট আমার এই আইসিটা বের করতে হবে। সো এখানে কি একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে না কাইন্ড অফ, যে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কয়েকটাই দেখতে পাইতেছি, যে এখান থেকে একটা আর কি এই পর্যন্ত যদি আমি ড্র করি, সো এখানে কয়েকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে উপরে, সো ওগুলো দিয়ে আমি মেজার করতে পারি। সো আমরা ওটাই করবো এক্স্যাক্টলি। জয়েন করতে চাইতেছি না, হ্যান্ড রেজ করছি, আচ্ছা ওকে। আমরা কিছু একটা নাম দেই, তাইলে এটাকে যদি ও লিখি আর এটাকে যদি এ লিখি, এটা হচ্ছে তোমার আই এম, এটা হচ্ছে তোমার আই, মানে পরবর্তীতে যে আইটা হবে আর কি, ক্যাপাসিটর লাগানোর পরে যে আইটা হবে। এতক্ষণ তো আই এম ইজ ইকুয়াল টু আই ছিল, পাওয়ার ফ্যাক্টর 0.7, আবার 0.9 এ নিতে গেলে আমার একটা ক্যাপাসিটর লাগবে, সো ওটা আর কি আসছে আই আসছে তখন, ঠিক আছে। এখন এটাকে যদি ও এ নাম দিই আর বাকিগুলো ও আই সি, ও আই এন্ড ও আই এম যদি থাকে, সো এখানে ও এর লেন্থটা কত, মানে ডিসটেন্সটা কত হবে অ্যাকচুয়ালি তোমার এটাই না, যে আচ্ছা একটা ট্রায়াঙ্গেলের চিন্তা করি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট, ইনভার্টেড, বাট এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা অ্যাঙ্গেলটা কত 0.9, এন্ড হচ্ছে আমরা জানি আইটা কত, এটা অ্যাকচুয়ালি আমাদের মানে জানা নাই, বাট আমরা জানি যে ইটস 0.9 টাইমস আর কি যেটা আছে। সো আইটা যদি এখান থেকে বের করতে চাই, this would be I is equal to এইটুকু জানা আছে না যে আই এম এর ম্যাগনিটিউডটা কত এই ইসে, মানে আই এম, আচ্ছা দাঁড়াও একটু কি করে, আই এম এর এটা তো ম্যাগনিটিউডটা এটা হচ্ছে 31.7, বাট এটার কি একটা তোমার আছে না হরিজন্টাল কম্পোনেন্ট আছে না, এন্ড একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে না। সো হরিজন্টাল কম্পোনেন্টটা কি আই এম cos থিটাই না, সো আই এম cos থিটাই তো এক্স্যাক্টলি এই পার্টটুকু না, ও এর উপরে পুরোটা ওভারল্যাপ করবে না, মাত্র যেটা বের করলাম, এটা বুঝতে পারছো যে আই এম এর ম্যাগনিটিউড 31.7 দেয়া আছে, বাট এটা কি থাকে একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকে, এন্ড হরিজন্টাল কম্পোনেন্টটা ইজ বেসিক্যালি কি cos থিটা দিয়ে গুণ দিলেই আমরা যেটা পাই, এন্ড হরিজন্টাল কম্পোনেন্টটাই না জাস্ট এইটুকু, এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এইটুকু, তাইলে তো আমার পুরোটা আর কি ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে একটা দুই পাশে, রাইট। সো এই হরিজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে 22.19, সো এই আই ইজ ইকুয়াল টু OA ডিভাইডেড বাই দ্য পাওয়ার ফ্যাক্টর, আমি যদি করি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর মানে 0.9, তাইলে আমার যেটা আসে ওটা হচ্ছে নিউ আইটা আর কি, আমার এই আইটা, ঠিক আছে, মানে কি পরিমাণ আর কি কমে যাবে ওইটুকু আসে, ঠিক আছে। সেটা তাইলে হয় গিয়ে আমার 22.19 ডিভাইডেড বাই 0.9, সেটা আসে মানে 90% অফ দিস, সো এটা হয় গিয়ে 20 বেড়ে যায়, রাইট, 24 পয়েন্ট, হ্যাঁ বেড়েই তো যাবে, কারণ কি এটা হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করছে, তাই কি কারেন্ট বেড়ে যাবে না, যেহেতু ওয়াটেজ বেড়ে যাইতেছে, ওয়াটেজ ভোল্টেজ তো স্ট্যাটিক আছে 400 ভোল্ট, তাহলে কার বাড়তে হবে, কারেন্টকে বাড়তে হবে অবভিয়াসলি। তো 24.65 এটা আসলো। আচ্ছা এখন আরেকটা জিনিস আছে, আমি এই রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা বের করতে পারি, রাইট, এই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটাই তো আমার রিঅ্যাকটিভ কম্পোনেন্ট, রাইট, এন্ড এই রিঅ্যাকটিভ কম্পোনেন্টটাই তো আমার এই যে আইসি এদিক এটাই কন্ট্রিবিউট করতেছে, সো আমরা ওটাও তাইলে বের করি, তাইলে রিঅ্যাকটিভ, আচ্ছা আমার এতক্ষণ গেল অ্যাক্টিভ, ঠিক আছে, এখন হচ্ছে রিঅ্যাকটিভ বের করি। সো রিঅ্যাকটিভ সো রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা কি জাস্ট এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা, সো কত এটা আই এম cos আই এম sin থিটা, রাইট, এখন তো আর মানে এই নেই, এখন হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করতেছে, সো sin phi, ওকে। সো sin phi অ্যাকচুয়ালি এখানে কত, আমার জাস্ট ওই ইনভার্স করতে হবে ফার্স্ট স্টেপ 0.7 কে, আর দেন হচ্ছে আমি যেটা পাবো ওটা দিয়ে আমি করবো মেজার করবো। সো এটা যদি আমি করি
আচ্ছা অ্যাঙ্গেল যেটা দেয়া আছে আমি ওটা দিয়ে করতে পারি, মানে ধরো cos ইনভার্স 0.7 মাল্টি দেন ওটাকে আবার সাইন করবা, তাইলে আসে 0.714 আসে সম্ভবত। সো 31.7 এটার জন্য একটু পারলে করে দেখো যে ঠিক আছে কিনা, কারণ এখানে বের করা নাই এটা। সো 0.714 এটা আসে আই গেস সাইন ফাইভ এর ভ্যালুটা, ঠিক আছে। তো এটা করলে আসে আমার 22.6। এখন একটা জিনিস দেখো, আমার যে এই রিঅ্যাকটিভ কম্পোনেন্ট, আচ্ছা আমি একটু সুন্দর করে আরেক জায়গায় আঁকি। ধরো আমার আগে কারেন্ট ছিল এই নিচে, ঠিক আছে, আমার কারেন্টটা ইমপ্রুভ করছে, মানে ল্যাগিংটা ইমপ্রুভ করে এখানে আসছে, রাইট। তো তার মানে কি এখান থেকে আগে যেই কিছু আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা ছিল, এই ভার্টিক্যাল কম্পোনেন্ট ফর এই যে আচ্ছা এটা ব্লু কালার দিয়ে মেজার করি, এটা আগের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ছিল আমার এইটা, রাইট। তো আই এম সাইন ফাই, এখন ইমপ্রুভ করার পরে ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়েছে কোনটা, এইটুকু, রাইট। আচ্ছা এইটুকু না, এইটুকু, মানে জাস্ট এই পর্যন্ত হবে। তো এই যে রিঅ্যাকটিভ কম্পোনেন্ট এইটুকু গেলটা কই, এই যে আইসি আছে না, আইসিটা ও আর কি অ্যাবজর্ব করে নিছে রিঅ্যাকটিভ পার্টটা। সো এই যে আইসি যেটা আছে অ্যাকচুয়ালি কি এই দুটো মানে তুমি যোগ করলে অ্যাকচুয়ালি তুমি আইসি পাবো, অথবা তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো আইসি থেকে, তাইলে তুমি যেটা পাবো ওটাই হচ্ছে তোমার নতুন আর কি রিঅ্যাকটিভ এইটা কারেন্টটা, রাইট। তো এই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা যে কমে গেল, এটা গেছে কোথাও তো যাওয়া লাগবে, এটা গেছে আসলে ক্যাপাসিটরের ভিতরে, দ্যাটস ওয়াই এখানে ক্যাপাসিটরটা ইনভলভ হইতেছে। সো আমি যদি এই যেটুকু কমে গেছে এইটুকু কারেন্ট বের করতে পারি, ওই কারেন্ট থেকে আমি আইসির ভ্যালু তো পাবোই, দেন সি এর ভ্যালুও বের করতে পারবো। তো এটাই হচ্ছে মানে টোটাল পয়েন্ট আমার এটা বের করার। সো 22.6 অ্যাম্পিয়ার আসে। এন্ড দেন হচ্ছে রিঅ্যাকটিভ কম্পোনেন্ট অফ আই, মানে এই যে এই আবার যে আই এর এটা আসলো, এটার আমি জাস্ট ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করতে চাইতেছি। সো ওটা জাস্ট আমরা দিয়ে বের করতে পারি, তোমার পিথাগোরিয়ান থিওরেম দিয়েও ইউজ করে বের করতে পারি। সো জাস্ট আই ইজ ইকুয়াল টু তখন হবে গিয়ে 24.65 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 9 স্কয়ার আর কি তোমার আসলে পিথাগোরিয়ান থিওরেম, বাট হচ্ছে ভাই হাইপোটেনিউস, কারণ আমি রিঅ্যাকটিভ সাইডে বের করতেছি। সো এটা যদি 1 হয় 1 মাইনাস আর কি তোমার 0.9 হোল স্কয়ার হবে। সো 0.9 হোল স্কয়ার, এটা আর কি। এটা এইভাবে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, এটা আমার আসে গিয়ে হচ্ছে 10.75 সরি 10.75 অ্যাম্পিয়ার আসে। তো প্রথম পার্টটা যেটা আসছে এটা আমার হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টের জন্য আই এর ভ্যালুটা কই, এই যে 24.65 এন্ড এখানে আসছে আমার 10.75। তো এখন আমার দুইটা কম্পোনেন্ট আছে, রাইট। এখন যদি আমি একটা থেকে আরেকটা মাইনাস দিই, তাইলে এই মিসিং পার্টটা আমি পেয়ে যেতে পারি না। এই মিসিং পার্টটাই তো অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের থ্রু ফ্লো হইতেছে। তার মানে আইসি ইজ ইকুয়াল টু আমি যেই আই একটা পাইছি আর যে এই আর একটা আই পাইছি, এই দুইটার বিয়োগ দিলে আমার হয়ে যাইতেছে, রাইট। সো আচ্ছা সরি এই পার্টটা ওটা না, আমি ভুল কারেন্টটা দেখেছি। 22.6 মাইনাস 10.75 মানে এই কারেন্টটা মাইনাস এই কারেন্টটা, ওটাই তো আর কি মানে আমার বাকি যে মিসিং কম্পোনেন্ট ওটা, রাইট। সো 22.6 আচ্ছা কারেন্ট এটা অ্যাকচুয়ালি ভুলে এটা দেখেছি। 22.6 মাইনাস 10.75 আচ্ছা এই কারেন্টটা আমরা ইউজ করছি তোমার এখানে ইউজ করছি, ঠিক আছে 24.65। সো এটা মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে 11.85। তো এটাই হচ্ছে আমার ওই মিসিং কারেন্টটা, যেটা হচ্ছে কি ক্যাপাসিটর আর কি করতেছে, অ্যাবজর্ব করতেছে, রাইট। সো এখন আমরা কি জানি আইসি ইজ ইকুয়াল টু জাস্ট কি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, রাইট, অথবা ইম্পিডেন্স এই ক্ষেত্রে। সো ভি বাই এক্সসি। সো এখন ভি কত 400, রাইট। আচ্ছা আইসি তো জানা আছে, আমি এক্সসি বের করবো। তো এক্সসি ইজ ইকুয়াল টু কি হবে, এক্সসি ইজ ইকুয়াল টু ভি বাই আই, মানে ভোল্টেজ বাই কারেন্ট, ভোল্টেজ ওভার কারেন্ট অ্যাকচুয়ালি। সো ভোল্টেজ কত আমার, আমি ভুল লিখছি কিছু, ও না ঠিক আছে, ভি হচ্ছে 400 আর কারেন্ট হচ্ছে কত আমার 11.85। তো এটা আমার আসে যেটা, এটা হচ্ছে গিয়ে ইটা আমার এক্সির ভ্যালুটা। আচ্ছা আমি আলাদা করে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা করলে কত হয় 400 ডিভাইডেড বাই 11.85, এটা করলে 33.75। এই জিনিসটা হচ্ছে রিঅ্যাকট্যান্স অফ দ্য ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। তো এখন রিঅ্যাকট্যান্স অফ দ্য ক্যাপাসিট্যান্স আমরা কি জানি, x ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি না, রিঅ্যাকট্যান্সের সূত্র যেটা। তো এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর সি হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু, আমাদের আলটিমেটলি লাগতেছে ক্যাপাসিটরের ভ্যালু।
ঠিক আছে। সো এটা যে জিনিসটা হবে যে সি ইজ ইকুয়াল টু আমার হবে গিয়ে আর কি টোয়াইস বাই এফটা এই পাশে এসে গুণ হবে ইনভার্স হয়ে যাবে। সো 1/, আচ্ছা সরি এটা পুরোটাই তো গুণ হবে, কি করতেছি না। আচ্ছা এটা বুঝতে পারছো, সি ইজ ইকুয়াল টু জাস্ট এইটা এই পাশে এসে গুণ হবে। সো আমার 33.7 লাভ হয়ে গেল। তো সি এর ভ্যালু যেটা আসে আমি ডিরেক্টলি লিখে দিই 94.3, জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে আমি বের করব। ঠিক আছে, অ্যাকচুয়ালি টোয়াইস বাই এফ ডিভাইডেড বাই হচ্ছে এক্সি হবে, তাইলে আর কি যেটা আসে এটা হচ্ছে তোমার ভ্যালুটা হবে 10⁻⁻6 ফ্যারাড। এখানে এফ কত, এফ হচ্ছে 50, পায়ের ভ্যালু তো পায়ের ভ্যালুই 3.1416 আর এক্স এর ভ্যালু হচ্ছে 33.75। ঠিক আছে, সো এটা করলে তুমি চাইলে একসাথেও করতে পারো, এখানে ডাইরেক্টলি এক্স এর জায়গায় 1/2/fc বসায় তুমি ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারো। হচ্ছে আমি যদি ভাঙাই দেখালাম। ঠিক আছে, তো এক্স ইজ ইকুয়াল টু 1/2/fc, এখান থেকে তুমি সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছো। সো এই ভ্যালুটা বের করলে তোমার আর কি ইয়া হয়ে যাইতেছে। আরেকটা জিনিস এখানে 0.714টা কেন আমি গুণ দিছি এটা একটু বলি, বুঝে যাবে। রিঅ্যাকটিভ কম্পোনেন্ট অফ আইএম, এই পার্টটা হচ্ছে যে তোমার 0.9 কে তুমি আগে করবা cos থিটা না, সো আগে থিটা ইনভার্স করে থিটাটা বের করবা, দেন হচ্ছে সাইন দিয়ে আর কি করবা, সাইনের ভিতরে এটা ইনপুট দিবা, তাইলে আর কি যেটা আসে ওটা হচ্ছে 0.714। এটা আমি আসলে লিখি না এখানে, বাট ওই যে উপরে তো অলরেডি করছি এই পার্টটা, রাইট, যে এটা করার সময় আচ্ছা এটা করার সময় না, এখানে একবারই করছি, যাই হোক এখানেও অলমোস্ট সেম জিনিসই আমরা করছি। তো এই পার্টটাই গেল, এটা একটু ট্রিকি প্রবলেমটা, মানে তোমার সোজা কথা যেটা করতে হবে ফার্স্টে তোমার 0.7 পাওয়ার ফ্যাক্টর নিয়ে বের করতে হবে যে এখানে কারেন্টের ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল কম্পোনেন্ট কত, মানে সাইন আর কস কম্পোনেন্ট কত, মানে আইএম কস থিটা আর আইএম সাইন থিটা, এটা বের করতে হবে। দেন তোমার বের করতে হবে কি এই যে ক্যাপাসিটর নিয়ে, তখন কি আর কি তোমার কারেন্ট কিছু একটা রিঅ্যাকটিভ পার্ট চলে যাইতেছে বাট রিয়াল পার্ট সেম থাকতেছে। সো দুইটার যে রিঅ্যাকটিভ পার্টের যে ডিফারেন্সটা আসতেছে, রিঅ্যাকটিভ কম্পোনেন্ট অফ আইএম এন্ড রিঅ্যাকটিভ কম্পোনেন্ট অফ আই মানে টোটাল সাপ্লাই একটা, এই দুটার যে ডিফারেন্স ওটাই আমার আইসি অ্যাবজর্ব করে নিতেছে। এন্ড আইসি অ্যাবজর্ব করে নিলে যেই কারেন্টটা আসে দিস ইজ বিকজ অফ দ্য ইম্পিডেন্স অফ দ্য ক্যাপাসিটর। তো তাইলে আমি কারেন্ট পাইলাম, ভোল্টেজ পাইলাম, তাহলে আমি ইম্পিডেন্সটা বের করতে পারি। আইসির ইম্পিডেন্স এখানে আসলে এক্সিটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, কারণ যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই এখানে। সো ওই পার্টটুকু বের করে আমি হচ্ছে জাস্ট এক্সি দিয়ে ক্যালকুলেশন করে সিটা বের করছি। এটা গেল পুরো ম্যাথের এটা। এখানে কারো কোনো প্রবলেম আছে? ম্যাথটা এইটাই আর কি সবচেয়ে মানে ট্রিকি ম্যাথ। এখানে পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে করলে অনেক ইজি হয় না, তাই পরেরটা আমরা অ্যাকচুয়ালি ওটা দিয়েই করব। তো 6.3 যেটা আছে তোমার a single phase AC generator supplies the following loads like lighting of 200 kilowatt at unity power factor। তো এখানে আমার একটা লাইট আছে যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 1, তার মানে কোনো রিঅ্যাকটিভ কম্পোনেন্ট নাই। ইন্ডাকটিভ মোটর লোড অফ 100 কিলোওয়াট at PF এত ল্যাগিং, এন্ড সিনক্রোনাস মোটর লোড অফ 15 কিলোওয়াট, এটা হচ্ছে আবার লিডিং। তার মানে আমার তিনটা লোড আছে, তিনটা লোড প্যারালালে আছে। একটা হচ্ছে গিয়ে তোমার ধরো লাইটিং লোড, এটা আমি রেজিস্টার দিয়ে আর কি করলাম যাতে বুঝতে সুবিধা, এটা পাওয়ার ফ্যাক্টর 1। দেন পরেরটা হচ্ছে ইন্ডাকশন মোটর যেটা হচ্ছে রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড। ঠিক আছে, এটা তোমাদের রাখতে হবে না, আর ডেফিনেটলি আঁকলেও এরকম আঁকবা না, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি করতেছি যে তিনটা ডিফারেন্ট লোডই আমার একসাথে চলতেছে। আর পরেরটা কি আমার লিডিং এ আছে, তার মানে কি রেজিস্টিভ ক্যাপাসিটিভ লোড। অ্যাকচুয়ালি যদি ওটা ক্যাপাসিটর না, ওটা হচ্ছে সিনক্রোনাস মোটর, বাট ইট বিহেভস লাইক এ ক্যাপাসিটর। সো এখানে আর কি ধরো এসি সাপ্লাই দেয়া আছে প্লাস মাইনাস এই। সো তিনটা লোড, লাইটিং লোড যেটা রেজিস্টিভ, তারপরে রেজিস্টিভ ইন্ডাকটিভ হুইচ ইজ দ্য মোটর লোড, এন্ড দেন সিনক্রোনাস মোটর লোড যেটা হচ্ছে 0.9 লিডিং। এখন আমার সোজা কথা বলছে যে ক্যালকুলেট দ্য টোটাল কেডব্লিউ এন্ড কেভিএ জেনারেটেড বাই দ্য জেনারেটর পাওয়ার ফ্যাক্টর। মানে সোজা কথায় এই সার্কিটের এই তিনটা লোড যদি আমি একসাথে লাম্প করে একটা লোড ড্র করি, তাইলে আর কি এই লোডের পাওয়ার ফ্যাক্টর আর কি, পাওয়ার ফ্যাক্টর না সরি এখানে পাওয়ার ফ্যাক্টর চাই না নাকি, না টোটাল পাওয়ার ফ্যাক্টর, ও আচ্ছা হ্যাঁ চাইছে, টোটাল পাওয়ার ফ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কেডব্লিউ এন্ড কেভিএ চাইছে। তো ওটা আর কি। তো যাই হোক ডায়াগ্রাম ডেফিনেটলি এরকম ড্র করবো না, ডায়াগ্রাম ড্র করারই দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য ড্র করলাম। সো প্রথম লোডটার জন্য আমরা দেখি কিলোওয়াট আছে 20, তাহলে এটা কেভিএ কত হবে? কেভিএ ধরো লাইটিং এর জন্য কেভিএ হবে ইকুয়াল টু কিলোওয়াট, রাইট? এখানে তো মানে কিলোওয়াট, বাট হ্যাঁ তুমি ডিভাইডেড বাই 1 লিখতে পারো আর কি। আচ্ছা লিখলাম আমি ডিভাইডেড বাই 1, জাস্ট ডিভাইডেড বাই দ্য পাওয়ার ফ্যাক্টর। তো এটা কত?
তোমার লাইটিং এর জন্য এটা হচ্ছে 20, সো কেভিও 20 কিলোওয়াট হবে, সরি ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে পাওয়ার ট্রায়াঙ্গেলটা ড্র করে রাখি ফর রেফারেন্স। আমাদের যা দেয়া আছে সবকিছু হচ্ছে কিলোওয়াটে দেয়া, এর মানে কি আমার ট্রায়াঙ্গেলের বেসটা অলওয়েজ দেয়া আছে, আমার বের করতে হবে এই পার্টটা এন্ড এই পার্টটা, দেন আমার আলটিমেটলি সব যোগ দিতে হবে এইটুকু। দেন এটার কেভিএআর কত, কেভিএআর, সো কিলোওয়াটের সাথে আমার যদি এই কিলো কেভিআর সাইডটা কোনটা, এটা কেভিআর মানে রিঅ্যাক্টিভটা, ঠিক আছে, আর এটা হচ্ছে কিলোওয়াট, এটা হচ্ছে কেভিএ, ঠিক আছে, কেভিএ। ওকে, সো আমার প্রত্যেকটার জন্য কিলোওয়াট দেওয়া আছে, বাট এমন হতে পারে ট্রিক করতে পারে কোশ্চেনে যে এখানে ধরো কেভিএ ঢুকাই দিল, একটা কেভিএ আর ঢুকাই দিল, বাট পাওয়ার ফ্যাক্টর যদি তোমার থাকে তুমি যে কোনোটা বের করতে পারবে, কারণ অ্যাঙ্গেলটা তো জানা আছে। ও বাই দ্য ওয়ে দিস ইজ দ্য অ্যাঙ্গেল, এটা ঠিক আছে। সো এখন কেভিএ আর যদি বের করতে যাই আমি কিলোওয়াট দিয়ে, তাইলে কি করতে হবে, আচ্ছা এখানে আর কি অত নেই, ডিফিকাল্টি নেই, এটা কেভিএ আর 0 হয়ে যাবে রাইট লাইটিং এর জন্য, কারণ কি এটা হচ্ছে সাইন, তোমার যদি ধরো ইউনিটি ধরো তাইলে হচ্ছে এটা 90 ডিগ্রি হয়ে যায়, সরি 90 না 0 ডিগ্রি হয়ে যায়, অ্যাঙ্গেলটা আর কি ডাইরেক্টলি ওভারল্যাপ করে এটার সাথে, তাইলে এটা 0 হয়ে যায়, ঠিক আছে। এটা গেল লাইটিং এর জন্য। সো কেভিএ 1 এন্ড কেভিএ আর 1 আমি ধরলাম। দেন হচ্ছে আমার মোটরের জন্য ধরি, দেন মোটরের জন্য আমার কি লাগবে, কেভিএ আবার বের করতে হবে। সো কেভিএ ইজ ইকুয়াল টু, এটা কেভিএ 2 লিখলাম, সেম থিং अगेन কিলোওয়াট ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা, মানে আমরা বের করতে চাইতেছি, হাইপোটেনিউসটা বের করতে চাইতেছি, তাহলে কি হচ্ছে বেস ওভার হাইপোটেনিউস কি আমাদের cos থিটা না, সো cos থিটাটাই তো আমাদের পাওয়ার ফ্যাক্টর। সো পাওয়ার ফ্যাক্টর কত, 0.707, 0.707 এই। দেন কিলোওয়াট, তাহলে আমার এটা কত কিলোওয়াট রেটিং, 100, সো 100 ডিভাইডেড বাই 707, তাহলে আসলে 70.7ই আসে আই গেস, ও না 141.4 আসে, সরি ইনভার্স করা তো রাইট, আসলে গুণ তো না, এটা দিলে আসে গিয়ে হচ্ছে 141.4 মানে √2 বেসিক্যালি, যেটা আর কি ভ্যালুটা। আচ্ছা, এটা আসে হচ্ছে তোমার কেভিএ। সো এখানে আমি কিন্তু এখানে কেভিএ লিখতেছি, বাট রাইট টার্মটা কি, তোমার অ্যাপারেন্ট বা টোটাল পাওয়ার লেখা। দেন আমরা কেভিএআর ইউজ বের করব। আমি তো কানেক্টেড আছি রাইট এখন, হ্যাঁ। সো কেভিএআর আমরা বের করব। সো এখানে তাহলে কি কিলোওয়াট ডিভাইডেড বাই আমার হচ্ছে সাইন থিটা। এখন একটু আমার ক্যালকুলেশন করতে হবে। তো সাইন ফাইটা যদি বের করি, সাইন ফাই, আচ্ছা সরি সাইন ফাইটা গুণ হবে, ভাগ না, কিলোওয়াট ইনটু হচ্ছে সাইন ফাই। সো সাইনটা কিভাবে বের করব, এটাকে cos ইনভার্স করে 707 এর জন্য একটা অ্যাঙ্গেল পাবো, দেন অ্যাঙ্গেলটা এখানে ইনপুট করব। তো এখানে আর কি ভিআর রেটিংটা যেটা আসে এটা হচ্ছে 100 কেভিএআর আসে, বাট এটা মাইনাস আসে যেহেতু এটা হচ্ছে ল্যাগিং, ঠিক আছে, কেভিএআর। দেন আমার ফাইনালি কি আছে, সিনক্রোনাস মোটর আছে, তো সিঙ্ক মোটর লিখলাম। এটা আসলে খুবই ইজি ম্যাথ, আমি আসলে এক্সপ্লেইন করে করতেছি দেখে মানে টাইম লাগতেছে বেশি মনে হয়, বাট দ্য থিং ইজ জাস্ট তোমার কেভিএআর করবা, দেন লাস্টলি যোগ দিয়ে দেবা সব। সো ওর জন্য কি হবে, তুমি ফার্স্টে কেভিএটা বের করলা, কেভিএটা কত হবে, জাস্ট সিম্পলি 50 না এখানে, হ্যাঁ 50 ডিভাইডেড বাই 0.9, 50 ডিভাইডেড বাই 0.9, 0.9। ও এখানে একটা কাহিনী আছে, এই যে মোটর যেটা ল্যাগিং এটার জন্য পাওয়ার ফ্যাক্টর কেভিএটা অ্যাকচুয়ালি নিচে চলে যাবে, সো অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে দেখে এখানে আর কি নেগেটিভটা আসতেছে, ঠিক আছে। এটা একটু আর কি তোমরা ড্র করলে আর কি বুঝতে পারবে যে আর কি কোনটা কোন দিক যাইতেছে। সো 0.9 50 ডিভাইডেড বাই 0.9 যেটা হয় সেটা হচ্ছে 55.6 আসে। 55.6 হচ্ছে তোমার অ্যাপারেন্ট পাওয়ার কেভিএ, এন্ড দেন কেভিএআর যদি বের করি তাইলে আসে, আচ্ছা এটা লিখলাম 3 কেভিএআর হচ্ছে কেভিআর 3, এটা জাস্ট সিম্পলি কি ওই সাইন থিটার এটা বিষয়টা। সো এখানে আসে গিয়ে হচ্ছে পজিটিভ 24.3 আসে, পজিটিভ 24.3 কেভিআর।
এখন জাস্ট কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য টোটাল কেডব্লিউ কেভিএ। পাওয়ার কি সোজা কথায় প্যারালালে থাকলে পাওয়ার যোগ হয়, সিরিজে থাকলেও পাওয়ার যোগ হয়, পাওয়ারের কোনো আর কি এক্সেপশন নেই। তো জাস্ট টোটাল কেডব্লিউ যদি আমরা বের করতে যাই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে টোটাল কেডব্লিউ ইজ ইকুয়াল টু হবে তোমার 20 ছিল প্রথমটা। আচ্ছা প্রথমটা দেখি এটা কত হচ্ছে 20, পরেরটার জন্য আসছে 141, পরেরটার জন্য 55.6। তো 141.14 প্লাস 55.6, এই তো টোটালটা যোগ দিলে 170 হয়। একটা জিনিস খেয়াল করবা, তোমার টোটাল কিলোওয়াট আওয়ার কখনো মানে কিলোওয়াট এটা কখনো তোমার নেগেটিভ আসবে না, অথবা এখানে কোনো টার্ম নেগেটিভ হবে না, কারণ নেগেটিভ পাওয়ার অনলি প্রোভাইড করে কে, ভোল্টেজ সোর্স, আর কেউ প্রোভাইড করে না। বাট ইন্টারেস্টিংলি টোটাল কেভিএ যে জিনিসটা আছে ওটা তোমার নেগেটিভ আসা পসিবল, কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার কি করে, একটা ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার তোমার অ্যাবজর্ব করে, আর হচ্ছে ইন্ডাকটিভ লোড কি করে, এটা ডেসিপেট করে। সো তার মানে আমরা যদি রেজিস্টিভ ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ থাকে, কেউ একজনের কেভিআর বেশি কম থাকতেই পারে, সো যার বেশি থাকবে ওইটা ডমিনেটিং হবে। সো ওইটার কারণে হচ্ছে নেগেটিভ চলে আসতে পারে, বিশেষ করে ক্যাপাসিটিভ লোড যদি বেশি আসে তাহলে হচ্ছে ওটা নেগেটিভ আসবে। ঠিক আছে, টোটাল কেভিআর এটা জাস্ট তুমি যাদের যাদের ল্যাগিং তো ওদের হচ্ছে তুমি ই করতে পারো 0 প্লাস হচ্ছে এই -100 কেভার যেটা আসছে -100 ই আসছে এক্স্যাক্টলি -100 প্লাস হচ্ছে হচ্ছে 24.3, এই যে এটা 24.3। তো এখানে দেখো নেগেটিভই আসছে, কারণ কি সিনক্রোনাস কন্ডেন্সার মোটর যেটা আছে ওর কেভিএ রেটিং অনেক বেশি, দ্যাটস ওয়াই তোমার এইটা আর কি নেগেটিভে চলে আসতেছে। আচ্ছা সরি, কেভার এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত আসবে 75.7 আসবে, নেগেটিভ 75.7, এটা গেল। তো টোটাল কেভিআর হচ্ছে এটা। এন্ড ফাইনালি আমরা টোটাল কেভিএ যদি বের করতে যাই, কিলোওয়াট আছে কেভিআর আছে। সো পাওয়ার ট্রায়াঙ্গলে যদি দেখি কিলোওয়াট এন্ড কেভিএ আর কি দুইটা সাইড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে কেভিএ ইজ ইকুয়াল টু কি হবে, রুট অফ কিলোওয়াট স্কয়ার প্লাস কেভিএ আর স্কয়ার, রাইট, পিথাগোরিয়ান থিওরেম যদি ইউজ করি। ঠিক আছে, সো টোটাল তাহলে আমি জাস্ট এইটা লিখি কেভিএ ইজ ইকুয়াল টু লিখি। ঠিক আছে, কেভিএ ইজ ইকুয়াল টু রুট অফ 170, এই যে এটা 170 স্কয়ার প্লাস 0 সরি কত 75.7 স্কয়ার, 7 স্কয়ার, এটা দিলে আসে হচ্ছে আমার 186 কেভিএ। এটা হচ্ছে আমার টোটাল কেভিএ আসলো। তো টোটাল সবকিছুই চলে আসলো। এখন ফাইনালি আমার পাওয়ার ফ্যাক্টরটা বের করতে হবে। সো পাওয়ার ফ্যাক্টর অনেকভাবে বের করা যায়, বাট আমরা জানি কি জাস্ট কিলোওয়াট এন্ড হচ্ছে কেভিএ এর যদি আমি রেশিও করি যে কত পার্সেন্টেজ অফ দিস আই এম ইউজিং, কি হ্যান্ড রেজ করতেছ নাকি জয়েন, সরি জয়েন, আচ্ছা সো কত পার্সেন্টেজ আমি ইউটিলাইজ করতেছি ওটাই। সো পিএফ ইজ ইকুয়াল টু কত হবে তাইলে 170 ডিভাইডেড বাই 186, 170 ডিভাইডেড বাই 186, জাস্ট রেশিওটা করলেই হবে কিলোওয়াট আর কেভিএ। তো এটা করলে আমার আসে গিয়ে হচ্ছে 0.914 আসে টোটাল পাওয়ার ফ্যাক্টরটা। अगेन অনলি পাওয়ারই কিন্তু যোগ হবে, পাওয়ার ফ্যাক্টর কিন্তু যোগ হবে না। এখানে যদি পাওয়ার ফ্যাক্টর যোগ দিই তাহলে কিন্তু 1 এর বেশি চলে আসবে, ওটা খেয়াল রাখবেন। তো অনলি পাওয়ারটাই টোটাল কিলোওয়াট এন্ড টোটাল কেভিআরটাই যোগ হবে, বাকিগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে কি ভেক্টর সাম আর এটা হচ্ছে রেশিওটা। সো এটাই হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। সো আই গেস আর আচ্ছা আমি নেক্সট ক্লাসে তাইলে বাকি ম্যাথ আসলে তেমন নাই, এগুলোই ঘুরে ফিরে তোমার 6.1 থেকে হচ্ছে গিয়ে 6.9 পর্যন্ত মনে হয় সাজেস্ট করছে, হ্যাঁ 6.1, 6.6 এন্ড দেন 6.9 এন্ড 6.11 এগুলো হচ্ছে তোমার আর কি প্রবলেম, ওই স্লাইডসই দেয়া আছে। তো এগুলো ট্রাই করতে পারো কুইজের জন্য। সো কুইজের আগে আরেকটা প্রিপারেটরি সেশন হবে যেখানে আমি বাকি প্রবলেমগুলো দেখাবো আর তোমাদের কোনো প্রবলেম থাকলে ওগুলো নিয়ে ডিসকাস করব। সো এটা অ্যাকচুয়ালি ক্লাসটা শনিবার না, আমি সোমবারই নেব কনসালটেশন আওয়ারে, শনিবারে জাস্ট কনসালটেশন আওয়ার থাকবে যদি কোনো প্রবলেম থাকে। কারণ অ্যাকচুয়ালি স্যারই নিতে বলছো এটা, তো আমি নেক্সট ক্লাস তাইলে আর কি তখন হবে। ভাইয়া ওটা অনলাইনে হবে না? হ্যাঁ সব অনলাইনে, আমাদের কোনো ভাইয়া এই ম্যাথটা একটু আরেকবার বলবেন, আমি আসলে এটার কিছু বুঝি না। লাস্টেরটা? হ্যাঁ 3 নাম্বারটা।
এটা 11 না 12 আছে 12। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা তোমরা একটু কাইন্ডলি ডিসকর্ডে দিয়ে যেও। আচ্ছা লাস্টের ম্যাথটায় কি হয়েছে, আমাদের একটা কোশ্চেন ছিল যে একটা এসি ভোল্টেজ সোর্স আমাদের তিনটা লোড সাপ্লাই করতেছে, তিনটা ডিফারেন্ট কাইন্ড অফ লোড। একটা হচ্ছে জাস্ট পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, তাইলে আমরা বুঝতেছি রেজিস্টিভ লোড। একটা হচ্ছে ইন্ডাকশন মোটর, যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তার মানে এটা রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড। আর একটা হচ্ছে সিনক্রোনাস মোটর, সেটা হচ্ছে লিডিং, তাইলে এটা রেজিস্টিভ ক্যাপাসিটিভ লোড। যদিও এগুলো মানে জাস্ট আমি কনসেপচুয়ালি আঁকলাম, মানে এগুলো আসলে রিয়েল সার্কিট না, জাস্ট কি পাওয়ার ফ্যাক্টর দেখে দেখে আর কি এগুলো বসালাম, এটা আঁকার কোনো দরকার নেই, ঠিক আছে? বাট জাস্ট জিনিসটা এরকম। সো তিনটা লোড প্যারালালি আছে। ও বাই দ্য ওয়ে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে থাকতে পারো, আমি ডিসকাস করতে পারি এটা। আর যদি না থাকে তাহলে তোমরা দেখতে পারো আর কি, ম্যাথটা ওভারভিউ করতেছি। সো এখন আমার চাইছে কি, টোটাল কিলোওয়াট চাইছে, টোটাল কেভিএ চাইছে, এন্ড টোটাল পাওয়ার ফ্যাক্টরটা চাইছে। তো এখন তাইলে আমাদের যেগুলো দেয়া আছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার কিলোওয়াট এন্ড পাওয়ার ফ্যাক্টর, কিলোওয়াট পাওয়ার ফ্যাক্টর এভাবে দেয়া আছে। সো আমরা কিলোওয়াট এন্ড পাওয়ার ফ্যাক্টর থাকলে আমরা প্রথম ম্যাথটায় দেখছি না যে কেভিএ বের করতে পারি, এন্ড কেভিএ বের করতে পারলে আমরা কেভিএআর ও করতে পারি, বের করতে পারি। সো প্রথমটার জন্য তাহলে কেভিএটা বের করলাম। সো এখানে যেহেতু পাওয়ার ফ্যাক্টর 1, সো কিলোওয়াট আর কেভিএ রেটিংটা সেম, মানে অ্যাপারেন্ট পাওয়ারই আমার রিয়াল পাওয়ার, ঠিক আছে? সো এটা আসলো। আর যেটা হয় যে কেভিএ আর কি এখানে কোনো রিঅ্যাকটিভ কম্পোনেন্টই নেই, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, দ্যাটস ওয়াই এটা জিরো হয়ে গেছে, কারণ কি এই অ্যাঙ্গেলটা জিরো। তো সাইন জিরো কত আমার জিরো, রাইট? দেন মোটর 2 এর জন্য কি এখানে আমার আছে আর কি পাওয়ার ফ্যাক্টর একটা আছে। সো আমরা কি করব, ওই যে বেস আর হাইপোটেনিউসের ভিতরে রিলেশন কি cos থিটা, রাইট? cos থিটা ইজ ইকুয়াল টু বেস ওভার হাইপোটেনিউস, রাইট? সো এই দুটো যদি করি kw বাই kva, তাইলে আর কি আমার kva টা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি। সো cos থিটার ভ্যালুটা দেয়া আছে, আমি জাস্ট kva টা বাম পাশে নিছি এন্ড দেন এটা বের করছি। kvar সিমিলারলি সেম জিনিস, জাস্ট এখানে sin থিটার বিষয়টা, ঠিক আছে? তো kvar বের করতে হলে আমাদের sin থিটা দিয়ে গুণ দিতে হবে। এখানে কেভিএ টা কি 100 নাকি কিলোওয়াটটা 100 মোটরের ক্ষেত্রে? কিলোওয়াট কোনটা 100? কিলোওয়াট 100। আমার তো kvar kva কারোরই দেয়া নেই, এগুলো যা দেয়া আছে সব কিলোওয়াট, রিয়াল পাওয়ার দেয়া। তো সবগুলো আর কি তোমার আর কি কিলোওয়াট হবে, মানে এই বেসটা দেয়া আছে সোজা কথা সবার জন্য। হ্যাঁ, এখন এটা একটা গুড কোয়েশ্চেন যে তোমার কিন্তু এই পরীক্ষায় এটা ধরো কেভিএ দিয়ে দিল, এটা আবার কেভিএআর দিয়ে দিল, এটার জন্য কিলোওয়াট দিল, এরকম কিন্তু মিক্স থাকতে পারে। তখন আবার সবগুলো আবার বেস চিন্তা করো, তখন একটার জন্য হাইপোটেনিউস, একটার জন্য হাইট, একটার জন্য বেস, এরকম ভাবে হবে, ঠিক আছে? ঘুরে ফিরে ক্যালকুলেশন করতে হবে তোমার আর কি, এরকম মানে জাম্প অ্যারাউন্ড করতে হবে একটার সাথে আরেকটা, ঠিক আছে? বাট এখানে হচ্ছে কিলোওয়াটই দেয়া সব জায়গায়, তো আমাদের কাজ ইজি হয়ে গেছে। তোমরা চাইলে এগুলো আর কি যা পাওয়ার দেয়া আছে তুমি ওগুলোই ধরো, এটার জন্য 20 কিলোওয়াট ধরো, এটার জন্য 100 কেভিএ ধরো, এটার জন্য 50 কেভিএ আর ধরো, দেন বের করো তো কত হয়। তখন হচ্ছে তোমার আর কি কিছু কিছু ব্যাক ক্যালকুলেশন করে কিলোওয়াট কেভিএ এন্ড অলসো কেভিএ আরও বের করতে হবে টোটালটা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো ওটা বোঝা গেল। তো এগুলো হচ্ছে সব কিলোওয়াট 100 যেগুলো আছে। সো এটাও করলাম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা মাইনাস আসছে কেভিএ আর, এটা আমরা খেয়াল রাখবো যে যদি ল্যাগিং এর জন্য, রাইট? হ্যাঁ, ল্যাগিং এর জন্য এখানে মাইনাস আসবে, কারণ ও হচ্ছে আর কি পাওয়ার তোমার করবে, প্রোডিউস করবে রিঅ্যাকটিভ পাওয়ার, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওখানে একটা নেগেটিভ সাইন আসবে কেভিআর 2 এর জন্য, যেটা হচ্ছে ল্যাগিং, ঠিক আছে? তো এটা হচ্ছে মাইনাস আসবে। এটা দেখবা ল্যাগিং কেন আছে আমি বলছি, ওই যে এটা দেখবা কি থিটাটা অ্যাকচুয়ালি নেগেটিভ সাইডে চলে আসে, মানে নেগেটিভ না, মানে ক্লকওয়াইজ সাইডে চলে আসে, তখন থিটাটা হচ্ছে নেগেটিভ হয়ে যায়। আমি যদি সাইন বা কজের ভিতরে থিটার ভ্যালু নেগেটিভ দেই, তখন হচ্ছে আমার আলটিমেটলি ভ্যালুটাও নেগেটিভ আসে। সো দ্যাটস ওয়াই এটা আসে। আর সিনক্রোনাস মোটরের জন্য কি ওই সেম কাজই করছি আমি, কেভিআর এন্ড কেভিএ বের করছি বেস ধরে, হাইপোটেনিউস cos থিটা আর sin থিটার রিলেশনশিপ, দেন আমি সব পেয়ে গেলাম। সো টোটাল কিলোওয়াট অ্যাকচুয়ালি সবগুলোর যোগফলই হচ্ছে টোটাল কিলোওয়াট। আচ্ছা আমি কিলোওয়াট এখানে কি ঠিক লিখছি? 20 প্লাস 100 প্লাস 50। ও আচ্ছা, এখানে একটা ভুল লিখছি আমি, এটা আসলে কেভিএ হবে, কেভিএ। আচ্ছা একটা ভুল লিখছি আমি, এটা হচ্ছে কেভিএআর হবে অ্যাকচুয়ালি, ওয়াটটা বের করি না, সরি কেভিএ, হ্যাঁ এটা কেভিএআর হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর আমার তো কিলোওয়াট তো সবগুলোর জানাই আছে, আমি তো কিলোওয়াট ইনস্ট্যান্টলি বের করে ফেলতে পারি। কত কত ছিল? 20 100 50, এটা তো জাস্ট সিম্পলি 20 100 50, এটা কত আসে আমার? 170, রাইট? আচ্ছা এটা আমি ভুলে 170 লিখছি, এটা আসলে 170 না, এটা তো দশমিক আছে, ঠিক আছে? এখানে হবে গিয়ে তোমার -70। এই পার্টটা এটা আছে, এটা হবে না। আচ্ছা
একটা জিনিস আমি বলেছিলাম, কিলোওয়াটটা সিম্পলি জাস্ট যোগ হবে, তিনটা পাওয়ার প্যারালালে আছে, ঠিক আছে। কেভিএআর হচ্ছে গিয়ে তোমার এই পার্টটা, এটাও সিম্পলি সবকিছু যোগ হবে এতক্ষণ যা বের করলাম। বাট কেভিএটা তুমি আর কি পিথাগোরিয়ান থিওরেম দিয়ে বের করতে পারো, অথবা হচ্ছে এটা মনে হয় যোগ দিলেও এটাই আসে নাকি। আচ্ছা, এখানে পিথাগোরিয়ান থিওরেম দিয়ে করতে হবে, ওটা দিয়ে আমরা করেছি। ট্রায়াঙ্গেলের দুইটা সাইড বের হয়েছে, একটা সাইড হচ্ছে এটা আর একটা সাইড হচ্ছে এটা। সো জাস্ট রুট অফ 170 স্কোয়ার প্লাস হচ্ছে নেগেটিভ 75.7 স্কোয়ার, এটা। সো 186 কেভিএ আসে তখন, ঠিক আছে। আর এটা কেভিআরটা নেগেটিভ আসছে। এটা নেগেটিভ আসছে কেন? কারণ হচ্ছে আমার এখানে ল্যাগিং, পুরো ই পার্টটা আর কি ল্যাগিংটাই বেশি ডমিনেটিং, দ্যাটস ওয়াই এখানে ল্যাগিং আসছে। যে 100 কেভিআর আসে আর কিসের জন্য? আমার মোটরের জন্য। সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে গিয়ে তোমার 24.3 আসে সিনক্রোনাস মোটরের জন্য পজিটিভ। সো ওইটা আর কি দেখা যায় যে মানে নেগেটিভটাই বেশি, সো দ্যাটস ওয়াই এখানে নেগেটিভ আসে। তার মানে টোটালটা আর কি রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করতেছে অ্যাকচুয়ালি সার্কিটটা। নেগেটিভ মানে কি পাওয়ার অ্যাকচুয়ালি জেনারেট করতেছে, পজিটিভ মানে কি পাওয়ার ডিসিপেট করতেছে। সো এটা খেয়াল রেখো, উল্টা কিন্তু। সো জাস্ট এই পাওয়ার ফ্যাক্টরটা কি, জাস্ট এই দুইটা রেশিও, 170 যে আসছে রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার অ্যাপারেন্ট পাওয়ারটা, এটা। ঠিক আছে, বুঝে গেল? এখানে অ্যাকচুয়ালি আমি একটা ভুল লিখছিলাম, আমি বলে ওটা যোগ দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি যোগ দেওয়া যাবে না, এটা তোমার আর কি ভেক্টর সাম করে বের করতে হবে। কিন্তু তুমি কিলোওয়াট, কেভিআর ওগুলো যোগ দিয়ে বের করতে পারো না, এই দুইটা পার্ট যোগ দিয়ে বের করতে পারবা সামেশন, বাট এই পার্টটা ভেক্টর সামেশন, ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আরো কয়টা ম্যাথ দেখাবো, অনেক স্পেশালি পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে, তাহলে আই গেস এটা পুরোটা হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? ভাইয়া আমার 6.2 এর একটু মানে ওই যে যখন হলো আমরা আইসি এর ভ্যালুটা বের করলাম না, তো এর আগের স্টেপে আমরা মানে আমরা এর আগের স্টেপে আই এর ভ্যালুটা বের করলাম, ওখানে আমার একটু প্রবলেম আছে। মানে কিভাবে ওটা করলাম, ইমপ্রুভড পাওয়ার ফ্যাক্টরের জন্য আই এর ভ্যালুটা বের করে ওইখান থেকে যে আমরা মানে ওইখান থেকে যে আমরা টাই এর ভ্যালু বের করলাম, ওটাতে আমার একটু প্রবলেম আছে। 24.65 দিয়ে রুট দিয়ে 1 মাইনাস 0.9 স্কয়ার। জি ভাই, জি। এটা হচ্ছে আচ্ছা, আমি বই থেকে স্ক্রিনশট নিয়ে আসি, এটা আর কি ভালো করে ডায়াগ্রামটা ড্র করা আছে। আচ্ছা, 24.65 কিভাবে আসছে এটা তো বলছো আর কি। প্রথমটার জন্য 0.9 পাওয়ার ফ্যাক্টর ধরে আর কি যেটা আসছে, ঠিক আছে। আর যে প্রথমে যে অ্যাক্টিভ কম্পোনেন্ট আসছিল এটা পাওয়ার ফ্যাক্টর 0.7 এর জন্য, এন্ড দেন আমরা 0.9 এর জন্য জাস্ট দেখলাম কত আসে এটা, ঠিক আছে। মানে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা কত হওয়া উচিত 0.9 এর জন্য, ঠিক আছে। তো এটার জন্য 24.65 আসছে, বাট এই যে রুট ওভার 1.9 এটা কই দিয়ে আসছে, এটা একটু আমরা তাহলে দেখি কিভাবে আসছে। তো দেখো, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ আই আফটার 0.9 পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তার মানে এই আইটার পয়েন্ট কি ইটা তোমার কি বলে রিঅ্যাক্টিভ পার্টটা, মানে এই যে ভার্টিক্যাল যে কম্পোনেন্ট এই পার্টটুকু, ঠিক আছে। তো দেখো তো তাইলে এখানে আই এর জন্য আমার 24.6 হচ্ছে এটার ম্যাগনিটিউড, ঠিক আছে। আর আমার গুণ দেওয়া লাগবে হচ্ছে তোমার ওই যে ইসের সাথে, বাকি পার্টটার সাথে, যেটা হচ্ছে 1 মাইনাস 0.9 স্কয়ার। মানে এটা পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে তোমার আর কি বের করছে এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর কি সোজা কথা। তো এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে কি তোমার আমি ভাবছিলাম যে কেন ইউজ করা মানে করা হলো না, মানে এমনি কিভাবে এটা বের করছে আমি এখন বুঝতে পারছি। আচ্ছা, মানে বুঝতে পারছো নাকি? দেখাবো যে সাইন ফাই আর কি তোমার ই করতে হবে এখানে। ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে কি সাইন না? জি ভাই। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার সাইন। এখন সাইনটা হচ্ছে গিয়ে তোমার কিভাবে বের করা যায়, এটা হচ্ছে তোমার হ্যাঁ বুঝতে পারছি ভাই, রেশিও। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গেলের রেশিও। আচ্ছা তুমি এখানে হচ্ছে এখন আর তোমার ইলেকট্রিক্যাল কোনো নলেজ লাগবে না, জাস্ট ট্রিগোনোমেট্রি এন্ড তোমার পিথাগোরিয়ান থিওরেম দিয়ে তুমি বাকিটুকু বের করতে পারবে। সো এটা বেসিক্যালি আমরা যেটা করছি রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। সো এই পার্টটুকু আমরা বের করছি। আর এই আগের বার বের করছিলাম এই পুরোটুকু, ঠিক আছে। তখন কত আসছিল? আই গেস এটা আসছিল 22.19 আসছিল। তো এটাই আমরা আর কি রিপিট করছি এখানে, এইটাই, ঠিক আছে।
এটা একটু বইয়ে দেখো, বইয়ে আর কি সুন্দর মতো করা আছে, ওখানে আর কি দেখলে বুঝতে পারবে যে কিভাবে আর কি আসছে সবকিছু একটার পর একটা। একটু মানে করো, মানে পাওয়ার ট্রায়াঙ্গেলটা, ফেজর ডায়াগ্রামটা একটু ভালো করে বুঝে ট্রাই করো যে এই পার্টটুকু আর হচ্ছে এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা, কারণ এখানে অনেক ট্রিগোনোমেট্রিক অনেক নলেজ লাগবে। এন্ড হচ্ছে গিয়ে তোমার পিথাগোরিয়ান মানে নলেজ লাগবে বলতে বেসিক নলেজই, বাট কার রিলেশনে কে আছে, কেভিআর কেভিএ, কোনটা বেস কোনটা হাইট, ওটা বুঝে তোমার হচ্ছে ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে? এন্ড কোনটা আবার নেগেটিভে চলে আসে, ওটার জন্য নেগেটিভ আসে, এগুলো একটু খেয়াল রাখো, তাইলে হবে। ব্যাস সাইন ফাই এর বিষয়টা আরেকবার একটু বলবেন। ওই ম্যাথটাই? হ্যাঁ আচ্ছা, এখানে আমরা প্রথমবার এই যে লাইনটা ড্র করছি, এর আগের বার যেটা আমরা করছি এটা হচ্ছে টোটালি অ্যাক্টিভ কম্পোনেন্ট ছিল। সো অ্যাক্টিভ কম্পোনেন্ট মানে হচ্ছে আমার যেটা আর কি রিয়েল কম্পোনেন্টটা। সো আমি যদি ইসে দেখি আর কি ওই যে কমপ্লেক্স নাম্বারের প্লেনে দেখি, এই পার্টটা কি ইমাজিনারি প্লেন না, আর এটা কি আমার সরি ইমাজিনারি প্লেন না, ইমাজিনারি অ্যাক্সিস না, এটা হচ্ছে কি রিয়েল অ্যাক্সিস। তো এটা হচ্ছে আমার হরিজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো হরিজন্টাল কম্পোনেন্টটার সাথে কে রিলেটেড? cos থিটা, আর ভার্টিক্যালের সাথে কে রিলেটেড? sin থিটা। সো উপরে এই লাইনটা ড্র করার আগে যা করছি এগুলো সব অ্যাক্টিভ কম্পোনেন্ট ছিল। সো দ্যাটস ওয়াই যেখানে যেখানে দেখবে এখানে আমি cos থিটা ইউজ করছি, অথবা cos ফাই, যেটাই বলি না কেন, কারেক্ট এটা এখানে তোমরা ফাই বা থিটা একটা লিখলেই হয়েছে, ওটা সমস্যা নেই। এখানে আমরা cos ইউজ করছি, মানে কি আমরা জাস্ট এই হরিজন্টাল কম্পোনেন্টটা নিয়ে কনসার্ন ছিলাম। সো আমি যদি এটা দেখি, তোমার এই যে ফেজর ডায়াগ্রামটা দেখি, এখানে কি আমি জাস্ট এই পার্টটুকু বের করছি হরিজন্টাল কম্পোনেন্ট। অলসো এটারও একটা হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এটা, এটার হরিজন্টাল কম্পোনেন্ট কি, এটাই অ্যাকচুয়ালি ওভারল্যাপই করে দুইটা, বাট যাই হোক বুঝতে পারছো তো, মানে জাস্ট এই বরাবর যেটা ভি বরাবর এইটা আমরা বের করছি এতক্ষণ। তারপরে আসলাম আমরা রিঅ্যাক্টিভ কম্পোনেন্টে, কারণ কি আমার আইসিটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের উপরে পুরো ডিপেন্ডেন্ট, কারণ এটা কি টোটালটাই ইমাজিনারি হবে কারেন্টটা, তার মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, কোনো হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে না। সো দ্যাটস ওয়াই এখানে আমরা জাস্ট sin ফাই ইউজ করছি, sin ফাই, ঠিক আছে? সো এটা করলে কি হবে, আমার এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা আসবে। সো ফার্স্টে যদি আমি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ আইএম ইউজ করি, সো এই যে আইএম যেটা আছে এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট, তার মানে এই পার্টটুকু, ঠিক আছে? এই পার্টটুকু হচ্ছে আইএম sin ফাই এম। সো এই যে অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট হইতেছে এটাই হচ্ছে তোমার ফাই এম। সো ওটা তুমি চাইলে এই দিয়ে বের করতে পারো, অথবা পিথাগোরিয়ান থিওরেম দিয়ে ইউজ করতে বের করতে পারো, এটা ইটস আপ টু ইউ, তুমি কিভাবে বের করো, বাট তোমার বের করতে হবে সোজা কথা। পরবর্তীতে আমরা কি করছি, এই সেম জিনিসটা এই আই এর জন্য বের করছি। ওর হরিজন্টাল কম্পোনেন্টটা কি একটু ছোট হবে এইটার থেকে, আগেরটার থেকে। সো প্রথমটা আইএম এর জন্য ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এইটা। তো প্রথমটা বের করছি আমরা এই 22.6 যেটা পাইছি, এটা হচ্ছে এইটা। আর পরবর্তীতে আই এর জন্য যেটা, ওটা হবে গিয়ে এইটুকু, এই দুটো কিন্তু ওভারল্যাপই করতেছে, বাট এই যে এইটুকু হবে। তো প্রথমটা 22.6 আমি পাইছি এই বড়টা, আর 10.75 পাইছি কি এই ছোটটা। দেন দুইটা বিয়োগ করলে যেটা হয় এটাই হচ্ছে এই আইসিটা। কারণ কি ওই যে আইসি তো এতখানি কমাই দিছে আমার এটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা, ও নিচে নিয়ে নিচ্ছে ওই পার্টটুকু, অ্যাবজর্ব করে ফেলছে। দ্যাটস ওয়াই এই পাওয়ার ফ্যাক্টরটা মানে ইমপ্রুভ হয়েছে, এতখানি কারেন্টটা কমে গেছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই 22 থেকে 10.75 টা মাইনাস দিছি। আর এখানে যেটা করছে sin ফাই বের করছে। এখন বাই এনি মিনস তুমি এটা বের করতে পারো, এটা আর কি তোমার আর কি অতটা না, কি বলে রেস্ট্রিক্টেডটা তুমি কিভাবে বের করো, ঠিক আছে? তো প্রথমে আমরা বের করছি এই এই রেডটা যেটা হচ্ছে বড় আইএম এর জন্য, এন্ড দেন আমরা বের করছি এই যে ব্লুটা যেটা হচ্ছে একটু ছোট, মানে আগের থেকে হয়ে গেছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওটা আর কি বের করছি আমরা এখান থেকে। এন্ড দেখো এখানে 24.65 যেটা আছে এটা আমরা ব্যবহার করছি 0.9 যখন ছিল পাওয়ার ফ্যাক্টর তখন আর কি, এই যে 0.9 এর জন্য। আর এখানে যেটা করছি এটা হচ্ছে গিয়ে যখন পাওয়ার ফ্যাক্টর আর কি 0.7 ছিল তখনের জন্য, এই যে 31.7 যেটা বলছে 0.7 এর জন্য যেটা ছিল ওইটা ইউজ করছি, ঠিক আছে? বুঝতে পারছো? আর কার কোনো কোশ্চেন আছে? আমাদের নেক্সট ক্লাস স্যাটারডে। হ্যাঁ বলবো। লেকচার শিটে দেয়া আছে যে টিউটোরিয়াল প্রবলেম 1 থেকে 6 এগুলো মানে ওখানে প্রবলেম আছে তোমার নাকি? প্রবলেম মানে টিউটোরিয়াল প্রবলেমস মানে ও আচ্ছা, ওটা হচ্ছে তোমার চ্যাপ্টারের শেষের দিকে আছে। আমি তোমাদের পেজ নাম্বার বলে দিতেছি কত। আর টিউটোরিয়াল প্রবলেমস হচ্ছে একেবারে চ্যাপ্টার 6 এর শেষের দিকে তোমার কিছু প্রবলেমস দেয়া আছে, ওইগুলো মানে ওগুলোর সলিউশন দেয়া নাই। সো ওগুলো নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কনসালটেশনে আইসো। শনিবার হবে কনসালটেশন, শনিবার ক্লাস হবে না, সোমবার ক্লাস হবে। সো তখন আর কি তোমরা করো আর কি প্রবলেমগুলো নিয়ে আইসো।
টিউটোরিয়াল প্রবলেম হচ্ছে একেবারে চ্যাপ্টারের শেষে। আমি একটু ওয়েট করো, আমি পেজ নাম্বারটা বলে দিই। আচ্ছা, বইটা লোড হইতেছে একটু। একেবারে চ্যাপ্টারের শেষে পাবা, চ্যাপ্টার 6 এ যাও, চ্যাপ্টার 6 এর শেষে পাবা একেবারে। আমি একটা পিডিএফ এর কাট আউটও দিতেছি, দেখি এটা মনে হয় কত নম্বর পেজ আছে। হ্যাঁ, তো তোমার 6.1 থেকে 6.6, 6.1 হচ্ছে গিয়ে তোমার ইসে আছে পেজ নাম্বার 6.1 হচ্ছে পেজ নাম্বার 108, 108 নাম্বার পেজে আছে তোমার ইসে বিকে মেথার বই, ঠিক আছে? ওখানে একেবারে শেষের দিকে দেখবা। সো ওইটা এন্ড দেন তোমার টিউটোরিয়াল প্রবলেমস হচ্ছে গিয়ে পেজ নাম্বার 116 এ আছে। 116 এ দেখবা, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দিই আর কি। এইগুলো হচ্ছে তোমার আর কি টিউটোরিয়াল প্রবলেম। এখান থেকে সবকিছু করতে হবে না, জাস্ট কয়েকটা বছর করতে মনে হয়। আচ্ছা, এট লিস্ট অ্যানসার দেয়া আছে, সো তোমরা চাইলে অ্যানসার মিলাই দেখতে পারো। এই যে সলিউশনটা দেয়া নাই অ্যাকচুয়ালি। এই যে কত কত সাজেস্ট করছে 1 3 5 6, সো এই 1 2 3 5 আর 6। 4 কেন করা নেই? আচ্ছা 4 এ হচ্ছে ও আচ্ছা তারিখের একটা ব্যাপার আছে, যে রুপিসে আছে, তো এটুকু আসলে আমাদের করে লাভ নেই, কারণ আমাদের যদি এগুলো করতেও হয় করা লাগবে টাকায়। সো আর বাংলাদেশের রেগুলেশন ভিন্ন, সো ওইটা আর কি হবে না। 4 নাম্বার পুরোপুরি বাদ। যেখানে যেখানে দেখবা টাকার বিষয় লেখা আছে বা তারিখ বা কস্টের কথা বলা আছে, ওই পার্টগুলো ইগনোর করবা, ঠিক আছে? যেগুলো জাস্ট পিওরলি হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল প্রবলেম, ওইগুলো হচ্ছে এই করবা। এটা মনে হচ্ছে তোমার। হ্যাঁ বলো। থিওরি রিলেটেড কোনো কোশ্চেন আসতে পারে? থিওরি রিলেটেড এটা তো মনে হয় স্যার বলছে ক্লাসে। ও আমি ক্লাস করি না তো। আচ্ছা আচ্ছা, আসবে না মনে হয়, নাকি কি বলছে? আচ্ছা বলে নাই কিছু? থিওরি পড়েছে যে কি পাওয়ার ফ্যাক্টর কি, কাকে বলে, কিভাবে ইমপ্রুভ করে, কেন এটা ইম্পর্টেন্ট, সবকিছু থিওরি স্লাইডস এর বাইরে কিছু দিবেন। আর ম্যাথ হচ্ছে তোমার এর বাইরে কিছু দিবে না। এতদিন তো কুইজ মিট দিয়ে আর কি আইডিয়া হয়েছে যে কিরকম আর কি কোশ্চেন প্যাটার্ন হতে পারে, রাইট? সময়টা একটু কেয়ারফুল, মানে একটু তাড়াতাড়ি করার ট্রাই করো। আর মানডেতে হচ্ছে আমার একটা ক্লাস আছে, মানে 8 PM থেকে। স্যাটারডে ক্লাসটা ওইদিন শিফট করছে। মানে কবে? সোমবার? হ্যাঁ। আচ্ছা, ক্লাসের পরে জয়েন করো, সমস্যা নেই। হচ্ছে জয়েন করে বলি। আচ্ছা হ্যাঁ, শনিবার তো কনসালটেশন, ওই সময় তো ডেফিনেটলি যে কোনো টাইমে আসতে পারবা, ওটা সমস্যা নেই। অথবা রবিবার তোমরা ইন পারসন আসতে পারো। টুজডে এসে তো লাভ নেই, টুজডে হচ্ছে কুইজের পরে আসতে পারো এমনিতে, ওটা আপ টু ইউ। বাট হচ্ছে গিয়ে শনিবার আসতে পারো, সোমবার হচ্ছে গিয়ে ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এই ম্যাথগুলো একটু করো টিউটোরিয়াল, কারণ আমার মনে হচ্ছে এগুলো আরো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ সেগুলো এক্সাম্পলের গুলা রিলেটিভলি ইজি এগুলোর থেকে, সো এগুলো একটু দেখে নিন। ঠিক আছে তাহলে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লোজ করে দিই।